ওনার কথায় বিরক্ত হলাম। চেনা নাই জানা নেই অমনি মাতব্বরি করতে চলে আসলো। তাই একটু রাগ নিয়েই বললাম, মালিকের ছেলে হতে পারেন, মালিক তো আর নন। আর আমি সেখানে চাই না কেন, তাতে আপনার কি? বলেই আমি হাঁটা ধরলাম। আমার কথা শুনে উনি অবাক হলেন। তারপর আমার যাওয়ার দিকে তাকিয়ে বললেন, এত বাপ ভালো না। ওনার কথা শুনে মনে মনে ভাবলাম, আসছে বাড়ির মালিকের বড় ছেলে, যত সব আচাইরা। বলেই আমি নিজের কাজে চলে গেলাম। ফোনে রিংটোন বাজার কারণে রুদ্রের ঘুম ছুটে যায়। রাতে তার ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে যায়। গতকাল তাদের উপর প্রচুর প্রেশার গিয়েছে। রুদ্র এবার আধো আধো চোখ খুলে ফোনের দিকে তাকালো। তার ফোনে আমান কল করেছে। টাইম দেখে বুঝলো মাত্র 8টা বাজে। সে বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে আমান বলল, রুদ্র, ঘুম থেকে উঠেছিস? সবাই তোর জন্য অপেক্ষা করছে। রুদ্র নিজেকে শান্ত করে বলল, 10 মিনিটের মধ্যে আসছি আমি। বলেই ফোন রেখে দিল। রুদ্র অলসতা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আয়নার সামনে রেডি হচ্ছে রুদ্র। কিন্তু হঠাৎ নূরের কথা মনে পড়তেই সে অবাক হয়। সে কিছুদিন ধরে এত কাজের প্রেসারে আছে যে নূরের কথা ঠিকভাবে চিন্তাও করতে পারছে না। সে দ্রুত ফোন দেখতে লাগলো। না, নূর একবারও কল করেনি তাকে। তাহলে কি নূর সত্যি সত্যি তার উপর অভিমান করেছে? রুদ্র মনে মনে ভাবল, এই কেসটা সমাধান করে সে দ্রুত নূরের কাছে ফিরে যাবে আর চটপট তার অভিমান ভেঙে দিবে। সে ফোনে একবার নূরের ছবি দেখে নিল। মেয়েটা এখন তার সবকিছু নূরহীন জীবন যেন রুদ্রের জন্য বিষাক্তময়। সে দ্রুত রেডি হয়ে রুম ত্যাগ করল। কলিং বেল বাজতেই রেহিলা খান দরজা খুলে দিল। আর দরজা খুলতেই দেখতে পায় মারিয়া মির্জাকে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? রেহিলা খান হালকা হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো। তুমি ভালো আছো? আর ভেতরে এসো। মারিয়া মুচকি হেসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমিও ভালো আন্টি। তবে নূর কই? ওকে ফোনেও পাচ্ছি না, কয়দিন ধরে ভার্সিটিও যাচ্ছে না। কি হয়েছে ওর? মারিয়ার কথা শুনে রেহিলা খানের মুখ কালো হয়ে গেল। নূর কোথায় সেটা উনি নিজেও জানেন না। তাই মারিয়াকে বললেন, আসলে নূর তো গতকাল সকালেই এখান থেকে চলে গিয়েছে। তোমাদের বাসায় যায়নি? মারিয়া ঘাবড়ে যায় ওনার কথা শুনে। তাই ভয়ে ভয়ে গলায় বলল, নূর তো আমাদের বাসায় ফেরেনি। আর না ভাইয়ার কাছে গিয়েছে, কারণ ভাইয়া এখন শহরের বাইরে। তাহলে নূর কোথায় গেছে? রেহিলা খান এবার চিন্তায় পড়ে গেছে। তাই উনি চিন্তিত গলায় বললেন, আমিও জানি না নূর কোথায়। মারিয়া ভয়ে ভয়ে এবার বলল, আন্টি আপনি মজা করছেন না তো? রেহিলা খান সিরিয়াস হয়ে পড়ল। দেখো, তোমার সাথে কেন আমি মজা করতে যাব? সে সম্পর্ক আমাদের মধ্যে নেই। আর যদি আমি মিথ্যা বলি তাহলে তুমি পুরো বাসা খুঁজে দেখো। মারিয়া আর কিছু ভাবতে পারল না। ভয় চিন্তা নিয়েই সে নূরের বাসা ত্যাগ করলো। মারিয়া তার নিচের বাসায় এসে সব কথা খুলে বলতেই সবাই ঘাবড়ে যায়। সবাই অনেক চিন্তায় পড়ে যায় নূরের জন্য। মেয়েটা গেল কই? আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তখন ঠিক সকাল 11টা বাজে। অনেক রোদ, তবুও আমি হেঁটে চলেছি। আর আশেপাশে কয়েকজন থেকে চালাকির সাথে জিজ্ঞেস করেছি শায়লা খাতুনকে চেনে কিনা, কিংবা থাকে কোথায় ইত্যাদি। কিন্তু প্রায় 1 ঘন্টা খুঁজেও কোনো লাভ হলো না। কেউ সঠিকভাবে বলতে পারছে না। আর বেশি গরমের কারণে আমার গলা শুকিয়ে এলো। পানি খাওয়া প্রয়োজন। তাই একটা দোকান থেকে পানির বোতল কিনতে কিনতে ওই দোকানদারকে বললাম, ভাইয়া, শায়লা খাতুনের বাড়িটা কোন দিকে একটু বলবেন? দোকানদার ভাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। তারপর বললেন, একই ঠিকানা, কালকে কতগুলা সেলও করেছে। ওনার কথায় আমি চমকে গেলাম। তবে নিজেকে সামলিয়ে বললাম, কারা ছিল তারা? আর কি জন্যে খুঁজছিল? দোকানদার ভাই স্বাভাবিক গলায় বললেন, তা তো আমি জানি না, আর কেন খুঁজছে তাও জানি না। তাদের এই এলাকায় অবশ্য আমি নতুন দেখেছি, আর তোমাকেও মনে হচ্ছে নতুন। আর তোমরা সবাই শায়লা খাতুনকে কেন খুঁজতেছ? ওনার কথাই আমি ঘাবড়ে গেলাম। তবু নিজেকে যথেষ্ট শান্ত করে বললাম, আমি নতুন এই এলাকায়। তবে ওনারা শায়লা খাতুনকে কেন খুঁজছেন জানা নেই আমার। আমি তো নাচ শেখার জন্য ওনাকে খুঁজতেছি। দোকানদার মনে হয় আমার কথা বিশ্বাস করেছেন। তাই বললেন, আমি তো জানি না শায়লা খাতুন কোথায় থাকে, আর এই নামে কেউ এই এলাকায় থাকে কিনা তাও জানি না।
আমি হাতে ওনার থেকে পানির বোতল নিয়ে বললাম, ও আচ্ছা, সমস্যা নেই, আমি পরে খুঁজে নিব বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম, না হলে ধরা পড়ে যেতাম। দুপুরে ক্লান্ত হয়ে ওই ভাড়া বাসায় ফিরছিলাম। যখনই আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাব, তখনই বাড়ির মালিকের বাসা থেকে এই গানটা কেউ গেয়ে উঠল। কণ্ঠটা মারাত্মক সুন্দর ছিল, তাই আমি উপরে না উঠে সিঁড়ির এখানে দাঁড়িয়ে শুনতে লাগলাম। তবে যখন গানের আওয়াজ আর পাইনি, তখন হেসে সিঁড়ি দিয়ে নিচের ভাড়া নেওয়ার রুমে চলে আসলাম। গানটা আমার সবচাইতে প্রিয় গান, তাই সেটা শোনার লোভ সামলাতে পারলাম না, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। কে গেয়েছিল জানা নেই আমার। আমি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়েই এসেছি, তাই ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলাম। তারপর ভাবলাম বিকেলেই আবার বের হব, অন্য জায়গায় খুঁজব ভেবেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। ভাইয়া, আমি মুভ অন করতে চাই। তুমি যত তাড়াতাড়ি পারো আমার বিয়ের ব্যবস্থা করো। বলেই কেঁদে উঠল ফারিয়া। রেয়ান তার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তো তোকে আগেই বলেছি পুতুল, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। আমি নূরের ক্ষতি করতে চেয়েছিলাম, এমনকি ওকে মেরে ফেলার জন্য লোকও ঠিক করে ফেলেছিলাম, কিন্তু পরে মাথায় আসলো আমার ভাই তো এমন শিক্ষা আমাকে দেয়নি, না এসব কিছু করে আমি রুদ্রকে পাবো। ওরা একে অপরকে ভালোবাসে, আমিও কাউকে চাই আমার লাইফে, যাকে পেয়ে আমি রুদ্রকে ভুলে যাব ভাইয়া। রেয়ান তার বোনকে জড়িয়ে ধরে বলল, আমার একজন বিজনেস পার্টনার আছে, উনি ওনার ছেলের জন্য অবশ্য তোকে পছন্দ করেছিলেন, তবে সেদিন আমি কিছু বলিনি। ওনাদের পরিবারের লোকজনগুলা ভীষণ ভালো, ওনার সাথে কথা বলি। ফারিয়া চোখের পানি মুছে বলল, তবে যার সাথে বিয়ে দিবা তার আগের কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞাসা করবা, আর তুমিও তো বড় হয়ে যাচ্ছ, বিয়েটা এবার করে ফেলো। বলেই দুই ভাই বোন হেসে উঠল। মারিয়ার থেকে রুদ্র যখন জানতে পারল নূরের মিসিং হওয়ার খবরটা, তখন রুদ্রের দুনিয়া যেন থমকে গেল। সে কাঁপা কাঁপা গলায় মারিয়াকে বলছিল, ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, তাই বলে ও কাউকে কিছু না বলে চলে যাবে, এটার মানে কি? মারিয়া, তুই ভালোভাবে খোঁজ নে ওর। রুদ্র মারিয়ার কল কেটে বিছানায় ধূপ করে বসে পড়ল। রুদ্র যা মনে মনে ভাবছে, তাহলে রুদ্র একেবারের জন্য শেষ হয়ে যাবে। রুদ্র মনে মনে বলতে লাগলো, নূর, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না, আমাকে একা ফেলে কোথাও যেতে পারো না। রুদ্র কী করবে ভেবে পাচ্ছে না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে, কেন সে এত রাগী, কেন তার এত রাগ। রুদ্র তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল। এখন তার আমানের কাছে যাওয়া প্রয়োজন। বিকাল হয়েছে অনেক আগেই। আমি একটা হাঁটু পর্যন্ত টপস পরে জিন্স প্যান্ট পরে নিলাম, আর গায়ে একটা কোটি জড়িয়ে কেটস পরে নিলাম। চুলগুলো উঁচু করে ছুটি করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম নিচের উদ্দেশ্যে। আমি এখানে সেখানে আম্মুকে খুঁজতে খুঁজতে ক্লান্ত, তবে কিছু দূর যেতেই একটা পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেলল, আর ঘাবড়ানো গলায় বলতে লাগলো, মিস, আপনার লাগেনি তো? গলার আওয়াজ শুনে আমি থমকে গেলাম। মাথাটা উঁচু করতেই সামনের ব্যক্তিটিকে দেখে ভয়ে ভয়ে বলে উঠলাম, রুদ্র? আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছেন রুদ্র। ভয়ে আমি থরথর করে কাঁপছি। আমি যতই সাহস দেখাই না কেন, এই মানুষটার সামনে আমি ভেজা বেড়াল হয়ে যাই। আমি তখন ইটের সাথে পা বেঁধে পড়ে যেতে নিলে রুদ্র আমাকে ধরে ফেলেন, আর যখন আমি ওনার দিকে তাকালাম তখন উনি চমকে উঠলেন, সাথে আমিও চমকে উঠলাম। মনে মনে ভাবলাম, উনি এখানে কি করছেন? রুদ্র হতভম্ব হয়ে যায় নূরকে এখানে দেখে। সে আমানকে খুঁজতে এদিকটাই এসেছিল, কারণ আমানকে ফোনে পাওয়া যাচ্ছিল না। কিন্তু হুট করে গায়ে কিছু পড়তেই সে চমকে ওঠে। তার চাইতেও বেশি চমকে যায় নূরকে এখানে দেখে। সে মনে মনে ভাবল, হয়তো নূরকে নিয়ে সে বেশি ভাবছে, তাই হয়তো তার মনের ভুল। কিন্তু যখন ভালোভাবে নূরকে স্ক্যান করে নিল, তখন সে শিওর যে এটাই নূর, তার মনের ভুল না। উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছেন, আর এদিকে ভয়ে আমি পিছুপা হলাম। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তবে উনি কিছু বলার আগেই আমি সজোরে দৌড় লাগালাম, কারণ এখন আমি ওনার হাতে পড়তে চাই না, কোনোভাবেই না। আমি দুর্বল হয়ে পড়ব, আমি আবার ওনার প্রতি আসক্ত হয়ে পড়ব, যা আমি চাই না। ওনার কাছে আমি কখনোই ফিরতে চাই না।
সব সময় উনি অবহেলা অপমান করেন, যা আমি আর নিতে পারছি না। নূরের কাছে রুদ্র হতবাক হয়ে গেল। যখন বুঝলো নূর পালানোর চেষ্টা করছে, তখন সেও নূর দাঁড়াও বলে নূরের পেছনে দৌড় দিল। নূর আগে আগে দৌড়চ্ছে, আর তার থেকে খানিকটা পিছনে রুদ্র দৌড়চ্ছে, আর ওকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, নূর দাঁড়াও বলছি, নাহলে হাতের কাছে পেলে একদম খুন করে ফেলবো। নূর রুদ্রের কথায় কান না দিয়ে প্রাণপণে দৌড়চ্ছে। কোনোভাবেই রুদ্রের হাতে আজকে পড়া যাবে না। কিন্তু রুদ্র এক সময় নূরকে ধরে ফেলে, তারপর সেখানে থাকা একটা দেওয়ালের সাথে তাকে আটকে ফেলে। রুদ্র রাগী চোখে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি ভয়ে কাঁপছি। উনি রেগে আমার গাল শক্ত করে চেপে ধরে বললেন, নূর আই কিল ইউ, তুমি এখানে কি করছো? তুমি জানো বাড়ির সবাই আমি কত টেনশনে ছিলাম তোমার খোঁজ না পাওয়ায়? একদম শেষ করে দিব। আমি গালে ব্যথা পাওয়ায় কিছু বলতে পারলাম না, তবে ওনার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। উনি আরও চিল্লিয়ে বললেন, কথা বলছিস না কেন তুই? আমি এবার ব্যথায় চিল্লিয়ে উঠে বললাম, ব্যথা লাগছে, ছাড়ুন আমায়। তবে উনি ছাড়লেন না, বরং আরও শক্ত করে চেপে ধরলেন। আমি এবার ব্যথা সহ্য করতে না পেরে চিল্লিয়ে উঠলাম। আমার অবস্থা খারাপ দেখে উনি ছেড়ে দিলেন। এবার আমি নিজের রাগ আর সামলাতে না পেরে ওনার কলার ধরে বললাম, কে আপনি? কিসের এত অধিকার দেখাচ্ছেন? আমি এখানে কেন আসলাম সেটা একান্ত আমার ব্যাপার। আর আপনি যেমন কিছু জিনিস নিজ একান্ত রাখতে পছন্দ করেন, তেমনি আমিও করি। আর আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে? বাচ্চা নই আমি। আমার কথায় উনি তাজ্জব বনে গেলেন। তারপর ভ্রু কুঁচকে বললেন, নূর তুমি ঠিক আছো? তুমি জানো মারিয়া যখন বলল তোমাকে খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন আমার কি অবস্থা হয়েছিল? মনে হয়েছিল আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। আর অধিকার মানে তোমার উপর আমার চাইতে আর কার বেশি অধিকার আছে? বউ তুমি আমার, আর এখানে কি করছো তুমি? তারপর উনি আমাকে ভালোভাবে দেখে রেগে বললেন, এসব জামা পরার মানে কি? আমি মানা করেছিলাম না? আমি তেজি গলায় বললাম, আমি ভীষণ ভালো আছি। আমাকে খুঁজে না পেলে আপনার কেন শ্বাসবন্ধ হয়ে যাবে মির্জা সাহেব? আমি এমন কেউ নই আপনার। আমাকে শুধু আপনার বিছানাতেই প্রয়োজন পড়ে। এছাড়া আমার কোনো কথার মূল্য কিংবা প্রয়োজন তো নেই আপনার। আমি কথাটা শেষ করতেই একটা শক্ত হাতের চড় এসে পড়ল আমার গালে। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। উনি রেগে আমার এক হাত পিছনে মুচড়ে ধরে বললেন, নূর যথেষ্ট বলেছ, আর না, আমি কিন্তু একদম খুন করে ফেলবো তোমাকে। ভালোবাসি আমি তোমাকে। ওনার কথা শুনে আমার আরও রাগ বৃদ্ধি পেল। তাই রাগ নিয়ে বললাম, শুধু পারবেন আঘাত করতে, ছাড়ুন আমায়। আমি নামমাত্র আপনার বউ, এছাড়া কিচ্ছু না। আর আপনার সো কল্ড ভালোবাসা আমার প্রয়োজন নেই। কখনো সম্মান দিয়ে পর্যন্ত কথা বলেননি। আমার ভালো লাগা খারাপ কখনো পাত্তা দেননি। আমার জীবন আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো, যেমন ইচ্ছে তেমন কাপড় পরবো। সেখানে আপনি বলার কেউ নন। আর রইল নামমাত্র বিয়েটা, তাহলে শুনে রাখুন, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব, ঠিক আছে? আমার কথা শুনে উনি আমার হাত ছেড়ে দিলেন। তারপর অবাক হয়ে তাকিয়ে বললেন, নূর কি হয়েছে তোমার? এমন বিহেভ করছো কেন? আমাকে বলো কি হয়েছে। আর আমার ভালোবাসাকে তুমি কিন্তু অপমান করছো। আমি এবার নিজেকে শান্ত করে স্বাভাবিক গলায় বললাম না আমি ঠিক আছি। তবে ওই দিন বলেছিলাম না আপনি আর আমাকে পাবেন না, ওটা কিন্তু আমি মজা করে বলিনি। আই এম সিরিয়াস মিস্টার রুদ্র মির্জা। আর ভালোবাসা থাকলেই তো অপমান করব বলেই তাচ্ছিল্য হাসলাম। উনি আমার কথা শুনে থমকে গেলেন, তবু নিজেকে সামলিয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমি শান্ত গলায় বললাম, আমি কিছু বলতে চাই না, শুধু মুক্তি চাই আপনার থেকে। আমার কথা শুনে উনি আমার দিকে শান্ত চোখে তাকালেন, তারপর বললেন, যাও, দিয়ে দিলাম মুক্তি। তুমি না তখন আমার ভালোবাসা বুঝেছিলে না? এখন আসলে কি জানো, তুমি কখনো আমার ভালোবাসার যোগ্য ছিলে না মিস নূরজামান। আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। এখন থেকে আমাদের পথ আলাদা। ভালো থেকো। বলেই উনি সেখান থেকে চলে গেলেন। ওনার যাওয়ার দিকে আমি এক মনে তাকিয়ে আছি। কান্না করা প্রয়োজন, কিন্তু হৃদয় যে আমার অনেক আগেই পাথর হয়ে গেছে, তাই তো কান্নাটাও আসছে না। উনি এবারও আমার মনের কথা, কষ্ট, ব্যথা কিচ্ছু বোঝেননি। কত সহজে এই সম্পর্কটা শেষ করে দিয়ে চলে গেলেন। ওনার প্রতি অভিমান না কমলো, না বরং পাল্লা দিয়ে আরো বেড়ে গেল। এই জীবনে আর আমি ওনার কাছে ফিরবো না ভেবেই চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম।
আর বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। এখন থেকে আমি সত্যিকারে একা, একদম একা। হোটেলের রুমে এসেই রুদ্র তার ফোন বিছানায় ছুঁড়ে ফেলল। রাগে যেন তার সারা শরীর কাঁপছে। সে দ্রুত রাগ কমানোর জন্য ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিল। আর চোখ বন্ধ করে কিছুক্ষণ আগের সব ঘটনা ভাবতে লাগলো। নূর, তুমি যা করেছো একদম ঠিক করনি। তুমি আমার ভালোবাসাকে ছোট করেছো, আমার কথার অবাধ্যতা করেছো। আমারই ভুল ছিল তোমার প্রতি দুর্বল হয়ে পড়া। সে নিজ মনে বলতে লাগলো। রুদ্র জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, না হলে সে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। সে আবারও নিজ মনে মনে বলতে লাগলো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না নূর। তুমিহীন জীবন আমার জন্য বিষাক্তময়, তবুও এই জীবন আমার কবুল। তুমি জানো না কত বড় ভুল করেছো। রুদ্র কখনো ফেলে আসা জিনিসের দিকে দ্বিতীয়বার ফিরে তাকায় না। রুদ্রের হুট করে মনে পড়ল নূর এখানে কি করছে। সে তো জানে না আমি এখানে আসব। আর সে আমার জন্য এলেও বা এমন বিহেভ করলো কেন? আর আমার যতটুকু জানা আছে এখানে তার কোনো রিলেটিভ নেই। তাহলে কি নূর সেদিন কিছু বলতে চেয়েছিল, সে না শুনে কি ভুল করলো, নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? এসব ভাবতেই রুদ্রের আবার মনে পড়ে গেল নূরের সেই বিষাক্ত কথাগুলো। তাই সে কথাগুলো আর না ভেবে গোসলে মন দিল। রুদ্র ফ্রেশ হয়ে বের হলো আর দ্রুত তার পরিবারকে কল করে জানালো নূর ঠিক আছে আর তার সাথেই আছে, তারা যেন চিন্তা না করে। মিথ্যে বলছে, না হলে আরও ঝামেলা হতো। এতে সে কেসটা মন দিয়ে সমাধান করতে পারতো না। তার মায়ের সাথে কথা বলে সে আমানকে ফোন দিয়ে জানালো সে অন্যভাবে অন্য উপায়ে কেসটা সমাধান করতে চায়। রুদ্র ফোন রেখে আয়নায় নিজেকে একবার দেখে নিল আর নূরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে কেসের কথা ভাবতে লাগলো। তবুও যেন সে পারছে না। হঠাৎ তার পাথরের ন্যায় হৃদয় ক্ষত বিক্ষত হলো, যে হৃদয় বারবার নূরকে চায়। রুদ্র আবারও নিজেকে সামলে নিল। সে নূরকে ভালোবাসে আর বেশি যাবে, কিন্তু সে তার ভালোবাসা নিয়ে কখনো নূরের কাছে যাবে না, কারণ নূর তার ভালোবাসাকে অপমান করেছে। লেয়ান, নূর কোথায়? রেহেলা খানের প্রশ্ন শুনে খবরের কাগজ থেকে চোখ তুলে ওনার দিকে তাকালেন রেয়ান জামান আর হালকা গম্ভীর গলায় বললেন, তাতে তোমার কি? সে মরল কিনা বাঁচলো তার তো তোমার জানা দরকার নেই। রেহেলা খান হালকা স্বরে বললেন, আমি মেয়েটাকে ভালোবাসি না ঠিক, কিন্তু তাকে আমি লালন পালন করেছি। সে কোথায় আছে তা জানার অধিকার আমার আছে। রেয়ান জামান রেগে উঠে দাঁড়িয়ে বললেন, না, নেই সে অধিকার। তুমি সেদিন হারিয়েছ, আর ও যেখানে আছে ভালো আছে। রেহেলা খান চিল্লিয়ে বললেন। ওকে আমি মানুষ করেছি লেয়ান। রেয়ান জামান তাচ্ছিল্য হেসে বললেন, আহা, তোমার মানুষ করা লিয়ন হওয়ার পর থেকে কি তুমি কখনো মায়ের আদর দিয়েছ? যখন নিজের সন্তান ছিল না তখন ওকে কত ভালোবাসতে, আর যখন লিয়ন হলো তখন থেকে মেয়েটা আমার মায়ের আদর পায়নি। শাইলা আপা বিশেষ করেই ওনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল। তুমি যে ওর জন্য মাঝে মাঝে কাঁদো এর জন্যই, তাই না? কারণ তুমি ওকে লালন পালন করছো। আর কি জানো, তুমি ওকে ভালোবাসো ঠিকই, কিন্তু শাইলা আপার মেয়ে বলেই তুমি সেটা মানতে চাও না। বলেই উনি রেগে ওনার রুমে চলে গেলেন। রেহেলা খান ওনার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বললেন, আমি তো নূরকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু ওর শরীরে যে দুশ্চরিত্রদের রক্ত বইছে। উনি সেসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিলেন। আমি সেই ভাড়া নেওয়ার রুমে বিছানার একপাশে এলোমেলো হয়ে শুয়ে আছি আর মনে মনে ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল। হয়তো রুদ্রকে বেশি বলে ফেলেছি, কিন্তু এই ছাড়া উপায় ছিল না। এমনটা না করলে আপনি সব জানতে পেরে যেতেন, আর আপনার সেদিনের ব্যবহার আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আর না পারছি আপনাকে ক্ষমা করতে। আগে আপনাকে সব বলতে চাইলেও এখন আমি গভীরভাবে ভেবে দেখেছি আম্মু আপনাদের চোখে অপরাধী, তাই ওনাকে আপনারা কখনো ক্ষমা করবেন না, সাথে আমাকেও। আমি আপনাকে ভালোবাসতাম আর বাসি। তারপর হঠাৎ মাথায় এলো রুদ্র এখানে কি করছে। সে যদি আমার জন্য এখানে আসতো তাহলে নিশ্চয়ই অবাক হতো না। তাহলে কি সে অন্য কোনো কাজে এসেছে? আমি শোয়া থেকে উঠে বসে মাথা চেপে ধরলাম। সব কেমন জানি ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আজ 3-4 দিন হয়ে গেলেও আম্মুকে খুঁজে পেলাম না। আচ্ছা, আম্মু কি কোনো ছদ্মবেশে নামে এখানে থাকছেন?
হবে হয়তো। আমাকে অন্য রাস্তা বের করতে হবে, যত দ্রুত পারি তত দ্রুত খুঁজে বের করতে হবে ভেবেই আমি চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সাথে সাথেই রুদ্রের চেহারা ভেসে উঠল, আর মনে মনে বললাম, আপনার সাথে আমি বিচ্ছেদ চাই না রুদ্র, আমি আপনাকে ভালোবাসি, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। এসব ভেবেই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। ও ম্যাডাম, আপনার লাগে একখান খারাপ খবর আছে। শায়লা খাতুন বিছানায় বসে পান খাচ্ছিলেন। রাসেলের কথায় উনি পান খেতে খেতে পড়লেন, কি খবর, তাড়াতাড়ি বল। রাসেল আমতা আমতা করে পড়ল, ম্যাডাম, আপনের মেয়ারে এই এলাহাতে দেখছি। রাসেলের কথা শুনে শায়লা খাতুন পান চিবানো থামিয়ে অবাক হয়ে বললেন, মানে? আমি বিহালে নাস্তা নিতে গেছিলাম না, তোহান চায়ের দোকানে আপনের মাইয়া হাইজা মানে নুরে দেখছি। তারে দেখা মুই তো অবাক, তাই হের পিছল লাগছিলাম। হে দেহি হারে জিগাইতাছে সাইলা খাতুনের বাসা কোন দিক দিয়া। রাসেলের কথা শুনে শায়লা খাতুন বিছানা থেকে নেমে পড়েন। তারপর থমকে যাওয়া গলায় বললেন, তুই সত্যি বলছিস? এটা কিভাবে হয়? সে তো আমাকে চিনেও না। কসম ম্যাডাম, হাসা কইতাছি। রাসেলের কথা শুনে শায়লা খাতুন মনে মনে ভাবলেন, ভাইজান কি ফাইজারের সব বলে দিয়েছে, তাই সে আমাকে খুঁজতে এসেছে? ভাবতেই ওনার চোখ খুশিতে চিকচিক করে উঠল। তাই শায়লা খাতুন খুশি মনে রাসেলকে বললেন, ফাইজা মানে নূর এখানে কোথায় থাকে? খোঁজ লাগা, আর খুঁজে পেলে কৌশলে আমার কাছে নিয়ে আসবি আমার মেয়েকে। রাসেল দাঁত কেলিয়ে পেরিয়ে যেতে যেতে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি খুশ লাগাইতেছি। মারিয়া বিষণ্ণ মনে জানালা দিয়ে আকাশ দেখতে ব্যস্ত। তার আজ খুব মন খারাপ। তার এই রকম অবস্থায় তার পাশে কেউ নেই, না নেই তার হাজবেন্ড আমান, আর না আছে প্রিয় বান্ধবী নূর। তার নূরের প্রতি প্রচুর অভিমান হলো, কারণ সে কেমন জানি বদলে গেল হুট করে। মারিয়া মনে মনে ভাবল, নূর তো এমন ছিল না, তাহলে কি এমন হলো যে সে এভাবে বদলে গেল? আমার এই অবস্থা জেনেও সে আমার পাশে না থেকে ভাইয়ার কাছে চলে গেল, আর তার ফোনটাও বন্ধ। মারিয়া ঠিক করলো নূর ফিরে আসলে তার সাথে আর কথা বলবে না। এসব ভাবতেই মারিয়ার চোখে পানি চলে আসলো। তবে চোখের পানি এক হাত দিয়ে মুছে বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ এখন তার মায়ের কাছে যাওয়া প্রয়োজন। এই সময় মাকেই বেশি মনে পড়ে তার। দেখ রুদ্র, বাচ্চামু করিস না, এত জেদ এত রাগ ভালো না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অনেক ত্যাগ করতে হয়। নূর বলল সে মুক্তি চাই, আর তুই দিয়ে দিলে? সে তো অভিমান করে বলেছে, তুই তার অভিমান না ভাঙিয়ে আরও রাগ করে সব শেষ করে চলে এলি। আচ্ছা, তুই কি সত্যি নূরকে ভালোবেসেছিস? আমাদের কথা শুনে রুদ্রের রাগ হলো, তাই এক প্রকার রাগ নিয়েই বলল, ওর জন্য কি তুই আমার সাথে ঝগড়া করবি? শুধু আমার দোষটাই তোর চোখে পড়ল। বাহ বাহ, সে মুক্তি চেয়েছিল, আমি না। সে আমাকে কি বলেছে জানিস? বলেই রুদ্র সেদিনের সব ঘটনা খুলে বলল আমানকে। রুদ্রের সব কথা শুনে আমান শান্ত গলায় বলল, নূর তো ভুল কিছু বলেনি। আসলেই তো তুই মেয়েটাকে বুঝিসনি পুরোপুরিভাবে। একদিন ঠিকই বুঝতে পারবি। কি জানিস, ছোটবেলা থেকেই তুই আত্মজেদি, সবসময় নিজে যেটা চাস, নিজে যেটা বলিস ওটাই করিস, ওইটাই শুনিস। কিন্তু রুদ্র, এটা ঠিক নয়। নূর তোর ওয়াইফ, কাজের লোক নয়। তুই একদিন তোর ভুল বুঝতে পারবি, কিন্তু সেদিন যেন দেরি হয়ে না যায়। আর আমি কিছু শুনতে চাই না। নূরকে যেভাবে পারিস সেভাবে মানিয়ে নিবি। যদি মানাতে না পারিস আমাকে বলিস, আমি তোকে কিছু মুভি সিলেক্ট করে দিব। ওগুলো দেখে যদি কিছু শিখতে পারিস, যদি একটু প্রেমিক পুরুষ হতে পারিস। আমানের কথাই রুদ্র থতমত খেয়ে গেল, তাই অভিমানী গলায় বলল, তুই আমার ভাই নাকি নূরের? হ্যাঁ, সব এখন আমার দোষ, নূরের কোনো দোষ নেই। আর ওকে আমি কোনো মানিয়ে টানিয়ে নিতে পারবো না, ব্যাস। আমি অতটুকু ছেঁচড়া নই। রুদ্রের কথা শুনে আমার নিজের কপালে চাপড় মেরে বলল, রুদ্র, কে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তোর মতো একটা ছেলে নূরের মতো আলাভোলা মেয়েকে ভালোবাসে। দেখ রুদ্র, এই ইগো ভালো না। আমি বারবার বলছি, নূর শুধুমাত্র তোর উপর অভিমান করে আছে,
তাই যত তাড়াতাড়ি পারিস ওকে আবারও নিজের করে নে। রুদ্র মনে মনে ভাবল। তাই তো, আমান ভুল কিছু বলেনি। সে নিজেই তো সেদিন ফোনে নূরের সাথে গেও আচরণ ব্যবহার করেছিল। তবে রুদ্র চোখ মুখ শক্ত করে মুখে পড়ল। সে এখন আমাকে চায় না। আমান এবার রেগে রুদ্রের কলার ধরে বিচ্ছিরি কয়েকটা গালি দিয়ে বলল, বেটা, নিজের ভুল কখনো বুঝতে পারিস না তুই। তোর এখানে 99% দোষ আছে, বুঝেছিস? আমি শেষবারের মতো বলছি, নূরকে মানিয়ে নে। একবার তো নিজের চরিত্র থেকে বের হয়ে প্রেমিক পুরুষ হয়ে দেখা। নূর নাচতে নাচতে চলে আসবে। বিয়ের পর না হয় একটু অন্যরকম প্রেম শুরু করবি তোরা। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, এসব আমাকে দিয়ে হবে না। আর নূর কোথায় আমি জানিও না। সে এখানে কেন এসেছে সেটাও জানি না। প্রেমিক পুরুষ মাই ফুড। আমান এবার আরো দ্বিগুণ রেগে রুদ্রকে পেটে হাঁটু দিয়ে আস্তে করে মেরে বলল, শালা, এই জন্যই কলেজ লাইফ থেকে তোর কোনো গপ টিকতো না। আর হ্যাঁ, নূর অন্য কারো নূরময়ী হওয়ার আগে তোর খাঁচায় বন্দি করে রাখ, না হলে দেখা যাবে সে উড়াল দিল। এখনো সময় আছে। আর তোর যে এত ইগো, একদিন দেখবি তোর এই ইগো ভেঙে ঘুরে যাবে। মিলিয়ে নিস, তুই ভয়ঙ্কর প্রেমিক পুরুষও হবি। সেদিন দেখবি কি নাচ নাচি আমি। বলেই রুদ্রের হোটেলের রুম ত্যাগ করলো সে। আমান যেতেই রুদ্র হু হা করে হেসে উঠল আর মনে মনে বলল, রুদ্র আর যাই হোক কখনো প্রেমিক পুরুষ হবে না। তবে কিছু একটা মনে পড়তেই মনে মনে বলল, নূর যেখানেই থাকুক না কেন সে ঘুরে ফিরে আমার খাঁচায় বন্দি হবে। কারণ আমাদের মাঝে যাই হয়ে যাক, সে শুধু আমারই থাকবে। সে আমার ভালোবাসা প্লাস বউ। এখন হয়তো আমাদের মধ্যে মান অভিমান আছে, তবে আশা করি আগামীতে তা থাকবে না। সে আবারও আমার কাছে ফিরবে, হয় নিজ ইচ্ছায়, না হয় জোর করে ফেরাবো। রুদ্র আরো ঠান্ডা মাথায় ভাবল আমানের কথা। তারপর ঠিক করলো সে নূরকে খুঁজবে আর অবশ্যই সরি বলবে। আসলেই আমান ছাড়া পুরোপুরিভাবে কেউ তাকে বুঝতে পারে না, আর না পারে সমস্যার সমাধান দিতে। তারপর রুদ্র হঠাৎ নূরের কথা চিন্তা করতেই তার মন খারাপ হয়ে গেল। নূরকে আসলেই সে মিস করছে। সে অবশ্য একটু হলেও বুঝতে পারছে যে তার দোষ, কিন্তু ওই যে ইগো বলেই রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। এখন রোদ একটু পড়ছে, বিকাল যে হয়েছে, আর আমি ঘেমে নিয়ে একাকার হয়ে এদিক ওদিক ছুটাছুটি করছি কাঁধে ব্যাগ নিয়ে। কারণ এখন সেই এলাকার মধ্যে আর একটা জায়গায় এসেছি। এখানে একবারও আসা হয়নি। আসার কারণ আম্মুর খোঁজ পাওয়া, কিন্তু কোনোভাবেই কেউ বলতে পারছেন না শায়লা খাতুন নামে কেউ এই এলাকায় থাকে কিনা। রুদ্র ফোনে কথা বলতে বলতে তাদের সাথে করে আনা গাড়ির উপর বসে পড়ল। কোমরে এক হাত দেওয়া আর এক হাতে ফোন ধরা অবস্থায় কানে, ঠোঁট কামড়ে কথা বলছে। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, চোখে কালো চশমা, মুখে বিন্দু বিন্দু ঘাম। কোনো মেয়ে একবার দেখলেই যেন প্রেমে পড়ে যাবে। রুদ্র কথা বলছে তার বড় অফিসারের সাথে রাসেলের কেসটা নিয়ে। সে আমান আর বাকি সবাই বেরিয়ে পড়েছিল সকালেই নিজেদের কাজে, কিন্তু তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করলেও রাসেল আর শাইলা খাতুনকে খুঁজে পায়নি। সে ব্যাপারেই রুদ্র বড় অফিসারের সাথে কথা বলতে বলতে গাড়ির কাছেই রয়ে গেল। ফোন কেটে রুদ্র গাড়ি থেকে নামতে গেলেই সামনে অনাকাঙ্ক্ষিত কাউকে দেখে থমকে যায়। রুদ্র দেখল সামনে নূর, কালো জিন্স প্যান্ট, কালো টপস, তার উপরে কালো কোটি, পায়ে কেটস, কাঁধে মিডিয়াম সাইজের ব্যাগ, চুলগুলো উঁচু করে বাঁধা। ঘেমে তার মুখশ্রী কেমন যেন একটা হয়ে গেছে, তবে দেখতে বেশ ভালো লাগছে। আর সে এদিক ওদিক দেখছে আর মাঝে মাঝে কারোর সাথে কি যেন নিয়ে কথা বলছে। কি বলছে তা রুদ্র শুনতে পারছে না। রুদ্র এক মনে তাকিয়ে আছে নূরের দিকে। আজ রুদ্র যেন নূরের অন্য রূপ দেখল, তবে এখনো নূর তাকে দেখেনি। আমি পাশে পাশে লোকদের জিজ্ঞেস করে যাচ্ছি, কিন্তু কেউই সঠিক খবর দিতে পারছেন না। এবার আমার রাগ হলো, রাগে যেন সারা শরীর কাঁপতে লাগলো। তখনই আমার মাথায় কেউ ঠুকা দিল। আমি বিরক্তি নিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম আহনাব সওদাগর। ওনাকে দেখে ভ্রু কুঁচকে বললাম, কি সমস্যা? উনি আমার কথা শুনে মুখ কালো করে বললেন, মিস ভাপওয়ালি, এভাবে কথা বলছো কেন? প্রতিদিন নিম পাতা খাও নাকি? ওনার অহেতুক আচাইরা কথাই আমার আরও রাগ হলো। তাই কোমরে 2 হাত দিয়ে লম্বা হয়ে এক আঙ্গুল তুলে বললাম, যেখান থেকে এসেছেন সেখানে ফোটেন, আমাকে ডিস্টার্ব করবেন না।
বলেই সামনের দিকে হাঁটতে লাগলাম। উনি হুট করে আমার সামনে এসে দাঁড়ায়, যার ফলে একটুর জন্য ওনার সাথে ধাক্কা লাগেনি আমার রাগী চেহারা দেখে উনি বললেন, মিস এলিজা, তুমি তো একদম রেগে টমেটো হয়ে গিয়েছো। বলেই ঠোঁট চেপে হাসলেন। ওনার কথা শুনে আমি চোখ শক্ত করে বললাম, সামনে থেকে সরুন, না হলে নাকে এমন একটা ঘুষি মারবো না, তখন আপনার নাকটাও টমেটোর থেকেও লাল হয়ে যাবে। আমার কথায় উনি উচ্চস্বরে হেসে উঠে বুকে এক হাত দিয়ে বললেন, হাই, বুকে লাগলো কথাটা। তারপর আবারও হাসতে লাগলেন। আমি এবার নিজেকে শান্ত করে বললাম, কি চাই বলবেন? এমন আচাইরা বিহেভ করছেন কেন? উনি আমার কথা শুনে হাসি থামিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বললেন, যদি বলি তোমাকে চাই? ওনার কথা শুনে অবাক হওয়ার বদলে বিরক্ত হলাম। ওনাদের বাসায় থাকার পর থেকে উনি আর ওনার ছোট ভাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছেন। তাই এক প্রকার বিরক্ত নিয়ে বললাম, শেষ হয়েছে আপনার নাটক? আর কিছু বলার আছে? না হলে সামনে থেকে সরুন। উনি এবার স্বাভাবিক গলায় বললেন, তুমি এখানে কি করছো? আমিও স্বাভাবিক গলায় বললাম, তাতে আপনার কি? গার্জিয়ান নাকি আমার? উনি মৃদু হেসে বললেন, কিছু জিজ্ঞাসা করতে গার্জিয়ান হওয়া লাগে নাকি? আমি হঠাৎ মুচকি হেসে বললাম, অবশ্যই। উনি আমার কথা শুনে আশেপাশে তাকিয়ে বললেন, প্রচুর গরম পড়ছে, আইসক্রিম খাবে? ওনার কথা শুনে ভ্রু কুঁচকে ফেললাম। আসলেই গরম লাগছে, তাই ওনার অফারকে আর ফিরিয়ে না দিয়ে বললাম, শিওর। তারপর উনি আর আমি সেখানে থাকা একটা আইসক্রিমওয়ালার কাছে গিয়ে দাঁড়ালাম। আহনাব ভাইয়া ওনাকে দুটো আইসক্রিম দিতে বললেন, আর তার মাঝে আমরা টুকটাক কথা বলছি। এতক্ষণ পর্যন্ত নূর আর আহনাবকে রাগী চোখে দেখছিল রুদ্র। তার আগে ভূমিকম্পের ন্যায় সারা শরীর মৃদু কাঁপছে। নূরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে। রুদ্র এখনো এক মনে তাকিয়ে আছে তাদের দিকে। আহনাব ভাইয়ার থেকে বিদায় নিয়ে যে না আমি মেইন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, অমনি অনাকাঙ্ক্ষিত কাউকে দেখি আমি থমকে গেলাম আর মনে মনে বলে উঠলাম, রুদ্র? কিন্তু উনি এখানে কি করছেন? উনি তো মনে হয় আমার দিকেই তাকিয়ে আছেন। চোখে চশমা থাকলেও কেমন জানি আমার দিকে আছেন মনে হলো। তবুও আমি বিচলিত না হয়ে আস্তে আস্তে হেঁটে ওনাকে পাশ কাটিয়ে যেতেই আমার হাতে টান অনুভব করলাম, আর সাথে সাথে চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখতে পেলাম রুদ্রের হাতে আমার হাত। উনি আমার হাত ধরায় রেগে বললাম, হাত ছাড়ুন। তবে উনি ছাড়লেন না। আমি এবার আরও রেগে বললাম, হাত ছাড়ুন বলছি, এটা কি ধরনের অসভ্যতামি? উনি আমার হাতে টান দিয়ে নিচের অনেকটা কাছে নিয়ে গিয়ে চোখে চোখ রেখে বললেন, মনে যদি নতুন রং লাগে তখন পুরনো রং তার কাছে ফ্যাকাশে হয়ে যায়, এর জন্যই বুঝি মুক্তি চেয়েছো? বলেই তাচ্ছিল্য হাসলেন। ওনার কথার মানে এতটুকু বুঝতে পেরেছিলাম যে উনি আমাকে আর আহনাব ভাইয়াকে একসাথে দেখেছেন। তবে এবার আমি ওনার ভুল না ভাঙিয়ে শান্ত গলায় বললাম, যা বলেছেন একদম ঠিক বলেছেন, এবার ছাড়ুন। আর হ্যাঁ, আমায় যখন তখন ছোবেন না, আমার ভালো লাগে না। উনি যেন এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন, তাই আমার হাত শক্ত করে চেপে ধরে বললেন, আমার ছোঁয়া ভালো লাগবে কি করে? শরীরে যে অন্যের ছোঁয়া লেগেছে। ওনার কথা শুনে অপমানে আমার সারা শরীর কেঁপে উঠল। তাই কাঁপতে কাঁপতে বললাম, যে আমাকে এতগুলো দিনেও বুঝেনি চেনেনি, সে বাকি জীবনেও আমাকে বুঝবেও না, চিনবেও না। আমার কথায় উনি আশেপাশে তাকিয়ে আমাকে আরও নিজের সাথে শক্ত করে চেপে ধরে বললেন, চোখের দেখা কখনো ভুল হয় না। ওনার কথা শুনে জেদি গলায় বললাম, তাহলে সেই চোখের দেখা নিয়েই পড়ে থাকেন, আর আমাকে যেতে দিন। আমাদের মাঝে এখন কোনো সম্পর্ক নেই, আপনিই সেই সম্পর্ক ভেঙে দিয়েছেন। আমার কথা শুনে উনি রেগে বললেন, চড়িয়ে গাল একদম লাল করে দিব। আমি সম্পর্ক ভাঙতে চাইনি, বরং তুমি মুক্তি চেয়েছিলে। এবার আমি রাগী গলায় বললাম, হ্যাঁ, সব দোষ আমার হয়েছে। নিজের ভুল বুঝতে না পারা মানুষগুলো কখনো ভালো মনের হতে পারে না, তারা পারে শুধু নিজের দোষ অন্যের উপর চাপাতে। উনি ভ্রু কুঁচকে বললেন, কি বোঝাতে চাইছো তুমি? আমি বিরক্তি নিয়ে বললাম, বিশ্বাস করুন আমি কিচ্ছু বোঝাতে চাইছি না, শুধু আমাকে ছাড়ুন দয়া করে। উনি বাঁকা হেসে বললেন, যদি না ছাড়ি?
আমার চঞ্চল চোখ হঠাৎ নীরব হয়ে গেল। ওনার দিকে শান্ত চোখে তাকিয়ে অভিমানী গলায় বললাম, শুধু শুধু ধরে রাখবেন কেন? কে হই আমি আপনার? আমার কথায় ওনার হাসি যে আরো চওড়া হলো, তবে স্বাভাবিক গলায় বললেন, সরি। ওনার মুখে সরি শুনে থমথমে খেয়ে গেলাম। তবে নিজ মনে ভাবলাম, না নূর, না, এত সহজে এই ইগোওয়ালা ছেলেরে তুই ক্ষমা করতে পারিস না। ভুলে যাস না সে কেমন। এই সরি বলবে, এই অপমান করবে। তোকে শক্ত হতে হবে, তোর এখনো অনেক কাজ বাকি। আমি নিজেকে সামলিয়ে বললাম, হয়েছে, এবার ছাড়ুন। উনি কাট গলায় বললেন, দেখো নূর, আমি সহজে কাউকে সরি বলি না। আমার মনে হয়েছে কিছুটা ভুল আমার, তাই সরি বলেছি। আর তুমি এখন আমার সাথেই যাবে। ওনার কথা শুনে মনে মনে বললাম, ব্যাটা ভাঙবে কিন্তু মুচড়াবে না শালা। তবে মুখে শক্ত গলায় বললাম, না আপনাকে আমি ক্ষমা করছি না, আপনার সাথে আমি ফিরছি, ওকে? ওনার মনে হয় আমার কথা এগোতে লাগলো, তাই রেগে বললেন, বেশি পাত্তা দিলে মানুষ মাথায় উঠে নাচে। ঠিক তুমিও এমন বিহেভ করছো। আর কি বললি, যাবি না? যাবি না তো আমার সাথে? তাহলে থাক তুই ওই ছেলের সাথে। আমার কাছে কখনো আসলে দেখবি একদম ঠুকে দিব। বলেই আমাকে আলতো ধাক্কা দিয়ে উনি গাড়ি নিয়ে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, যত সব ঢং, এই লোকটা এমন কেন? কখনো ভালো কখনো খারাপ। উনি যে কি চান সেটা উনি নিজেও জানেন না। তবে এতটুকু বুঝতে পেরেছিলাম, লোকটার চলেছে আমাকে আর আহনাম ভাইয়াকে একসাথে দেখে। ভেবেই ঠোঁট চেপে হাসলাম। লোকটা বড় অদ্ভুত। এইদিকে সরিও বলেছে, তাও আবার মুড নিয়ে। ভাবতেই আমি অনেক দিন পর খিলখিল করে হেসে উঠলাম। আর উনি সরি বলায় একটু অবশ্য মন ভালো হয়েছিল। তবে পুরনো কথা মনে পড়তেই আমার আবার মন খারাপ হয়ে গেল। তাই মনে মনে বললাম, রুদ্র, আমাদের আগামী পথ অনেক কঠিন। আমাদের এক হওয়া যে এত সহজ না। জানি না অবশেষে আপনাকে পাবো কিনা, তবে মৃত্যু পর্যন্ত আমি আপনাকেই ভালোবেসে যাব। রানা, আজকে যে নূরের সাথে ছেলেটা ছিল, সেটাই কি আহনাফ সওদাগর, যে নূরকে বারবার বিরক্ত করে? জি স্যার, আজকে যে ছেলেটার সাথে ভাবি আইসক্রিম খাচ্ছিল সেটাই আহনাফ সওদাগর। ওদের বাড়িতেই ভাবি ভাড়াটি হিসেবে থাকছেন। রুদ্র চোখ মুখ শক্ত করে বলল, ঠিক আছে, তুই সবসময় নূরকে চোখে চোখে রাখিস, আর ওই ছেলেটার উপরও নজর রাখিস। যদি উল্টাপাল্টা কিছু করে তুলে আনবি, একদম ঠুকে দিব। ঠিক আছে স্যার, আমি সবসময় ভাবি আর ওই ছেলেটার উপর নজর রাখবো। রুদ্র ফোন কেটে বাঁকা হাসল। কারণ যেদিন প্রথম নূরকে এখানে দেখে সে অবাক হয়েছিল, যাকে বলে সীমাহীন অবাক। কিন্তু নূরের বলা প্রতিটি কথা তাকে ক্ষতবিক্ষত করেছিল। কিন্তু সেদিন নূরকে মুক্তি দিয়ে এলেও পরে অনেক ভেবে চিনতে দেখলো তারই বেশি দোষ ছিল। কিন্তু সেটা স্বীকার করার মতো সে নয়, কারণ তার আত্মসম্মানে লাগে। তাই তো সেদিনের পর থেকে নূরের পিছনে রানাকে নজর রাখতে দিয়েছিল। রানা তার দেহরক্ষী, কিন্তু তার থেকে বেশি ভাইয়ের মতো। কিন্তু তখন সে আমানকে কিছু বলেনি, কারণ সে কিছু কথা একান্ত রাখতে পছন্দ করে। সে আমানের কাছ থেকে অনেক কিছুই আড়াল করেছে। আমান যদি জানতে পারত সে নূরের উপর নজর রাখছে, কিংবা নূর এখানে কোথায় থাকে, কেন এসেছে, তাহলে তা নিয়ে টিস করতো, প্লাস ঝামেলাও হতো, যা রুদ্রের একেবারেই পছন্দ হতো না। কারণ রুদ্রের চরিত্রের সাথে সেটা যায়ও না। রুদ্র চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো, আমার তোমাকেই প্রয়োজন নূর। আমি জানি আমার উপর তুমি অভিমান করে আছো, কিন্তু বিশ্বাস করো, সব অভিমান আমি সঠিক সময় ভেঙে দিব। তুমি হয়তো কখনো বুঝোনি আমার ভালোবাসা আমি সঠিকভাবে প্রকাশ করতে পারিনি। আমি এমনই নূর, আমি এমনই। রুদ্র চোখ খুলল দ্রুত। তার এখন বের হতে হবে। রাসেলের ব্যাপারে আমানরা কি যেন একটা খবর পেয়েছে। রুদ্র নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে পড়ল হোটেল থেকে। সন্ধ্যা হয়েছে, তবে এখনও আমি আম্মুর কোনো খোঁজ পাইনি। তাই অল্প নাস্তা করে সওদাগর বাড়িতে ফিরছিলাম। সে বাসার সামনে এসে দাঁড়ালো। আমি গাড়িটাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই 4 জন ছেলে সেখান থেকে বের হয়ে আসলো। এভাবে ওদের বের হতে দেখে আমার আত্মা কেঁপে উঠল। মনে মনে ভয় খানা দিল। তারা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন আমাকে আগে থেকে চেনে। তবে হুট করে সেখান থেকে একটা ছেলে আমার হাত ধরে ফেলল। যে ভয়টা আমি পেয়েছিলাম সেটাই হলো। আমি চিল্লাতে যাব তার আগেই একটা রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরল। আর তার কিছুক্ষণ পরেই আমি লুটিয়ে পড়লাম।
তারপর কি হয়েছে তা আমার জানা নেই। রুদ্র আমানের সাথে যে জায়গায় আছে সেখানে আগে রাসেল থাকতো, কিন্তু আপাতত সে এখানে থাকছে না। রুদ্র বলল, শিট, কুত্তার বাচ্চা এখানেও নেই। আমান আরও ভালোভাবে খোঁজ লাগা, তাকে আমার ভীষণ দরকার, মানে ভীষণ দরকার। আমান কিছু বলতে যাবে তার আগেই রুদ্রের ফোনে কল আসলো। রুদ্র ফোন হাতে নিয়ে দেখলো রানা কল করেছে। সে আমানকে আসছি বলে তার থেকে একটু দূরে এসে কল রিসিভ করতেই রান্না কান্নাচুরিত গলায় বলল, স্যার, ভাবিকে কেউ তুলে নিয়ে গেছে। 4 জন ছেলে ছিল, আমি এখন তাদের পিছনে আছি। আমি আপনাকে লোকেশন বলছি, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। আমি একা কিছু করতে পারবো না। বলেই সন্ধ্যার সব ঘটনা রুদ্রকে খুলে বলল। রুদ্র সব শুনে হতভম্ব হয়ে গেল। তবে সে রানাকে বলল, তুই ওদের পিছনে থাকিস, আমি এক্ষুনি আসছি। বলেই ফোন কেটে আমানকে কিছু না বলেই বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে রানার দেওয়া লোকেশনে। রুদ্র গাড়িটা জোরেই চালাচ্ছে, তার মাথা কাজ করছে না। তার মাথায় ঘুরছে শুধু নূর ঠিক আছে তো। রুদ্র ঘেমে একাকার হয়ে গেল। তার এই প্রথম ভয়ে বুক কাঁপছে। মুখে হালকা পানি পড়তেই আমার জ্ঞান ফিরে এলো। তারপর চোখ পিটপিট করে আশপাশ দেখার চেষ্টা করলাম। ভালোভাবে চোখ পরিষ্কার করে আশেপাশে তাকাতেই ভয়ে আমি কুঁকড়ে গেলাম। অচেনা জায়গায় আর অচেনা মানুষ। আমার সামনে একজন মধ্যবয়সী রূপবতী মহিলা চেয়ারে বসে আছেন। তার পাশে যে ছেলেগুলা, তবে মহিলাটি বিচ্ছিরিভাবে শাড়ি পরেছেন, যা দেখে আমি চোখ নামিয়ে ফেললাম। এতদিনের সঞ্চয় করা সব সাহস যেন আজকেই সব শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর সেই মহিলাটি আমার কাছে এসে আমার চুল শক্ত করে ধরে বললেন, তুই ওই মা শায়লা খাতুনের খোঁজ করছিস কেন? আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, তাই কিছু বলতে পারলাম না। উনি আমার চুল ছেড়ে দিয়ে মুখ চেপে ধরে বললেন, আমি জেসমিন জানি। আমার সাথে মিথ্যে বলে এমন হাল করব যে দ্বিতীয়বার বাইরে মুখ দেখাতে পারবি না। কে তুই? কেন এখানে এসে শায়লার খোঁজ করছিস? ওর হয়ে কাজ করছিস না তো? আমি এবার আরও ভয়ে কেঁপে উঠলাম। ওনার মুখে বাজে কথা শুনে আমার কান গরম হয়ে গেল। তাই ভয় নিয়েই বললাম, বিশ্বাস করুন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আর না ওনার হয়ে কাজ করি। আমি ওনার বাজে কাজের জন্য ওনাকে পুলিশের হাতে তুলে দিতে চাই, তাই ওনার খোঁজ করছি। আমি মিথ্যা বললাম, কারণ বুঝে গিয়েছিলাম জেসমিন রানী আমার মাকে অপছন্দ করেন। আমার কথা শুনে জেসমিন রানী আমাকে ছেড়ে দিলেন। তারপর চেয়ারে বসে বললেন, ও সত্যি তো? তাহলে শুনে রাখ, ওকে শায়লা খাতুন নামে কেউ চিনবে না এখানে, কারণ ও এখানে শিলা নামেই আছে। আর আমি ওর পুরনো শত্রু, তাই ওর ব্যাপারে সব জানি। ওকে এখানে শিলা নামেই সবাই চিনে। বলেই অট্ট হাসি দিলেন। তারপর চোখ মুখ শক্ত করে বললেন, ওই শায়লার জন্য আমার ব্যবসার ক্ষতি হয়েছে অনেক দিন ধরে, চেয়েও ওকে হারাতে পারিনি। আমি ওকে মাফ করবে। তোমাকে ওর ঠিকানা দেব, তবে আমার ব্যাপারে কাউকেই বলতে পারবে না। না হলে আমি তোমার কি হাল করব তুমি তা ভাবতেও পারবে না। আর ওর খেলা তো আমি শেষ করবই করব। আমি কিছু না বলে ভয়ে চুপচাপ সেখানে ফ্লোরে বসে রইলাম। তবে সেখানে একটা ছেলে আমাকে বাজেভাবে দেখে নিয়ে ওই জেসমিন রানীকে বলল, ম্যাডাম, মায়াডারে আমার পছন্দ হয়েছে। যদি আজকে রাইতে রে। বলতেই জেসমিন রানী ওকে থামিয়ে দিয়ে বললেন, যা, তোর মনের আশা পূরণ করলাম। মেয়েটা তোর আজকের জন্য। তা উনি আমার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হেসে উঠে বললেন, এই মেয়ে, তোমাকে এখন এরা কষ্টে এখানে নিয়েই এসেছে, তাদের কোম্পানি তো দিতেই হয়, আর দিয়ে কালকে না হয় চলে যাবে। ওনাদের কথা শুনে ভয়ে আমি চিল্লিয়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনার কথা আমি কাউকে বলবো না, তবু আমাকে যেতে দিন। আমি আরও কিছু বলতে যাব, তার মাঝেই দরজা ধাক্কা দিয়ে কেউ সেখানে প্রবেশ করলো। সেই রুমটার দরজা লাগানো ছিল, হয়তো তাই যারা প্রবেশ করেছে তাদের ঢুকতে কষ্ট হয়নি। আমি দরজার দিকে তাকাতেই যেন আমার শরীরে প্রাণ ফিরে এলো, কারণ সেখানে দাঁড়িয়ে আছে রুদ্র, আর তার সাথে আরেকটা অচেনা ছেলে। রুদ্রকে দেখে সেখানের সবাই চমকে উঠল।
সেখানে থাকা একটা ছেলে রুদ্রের দিকে তাকিয়ে বলল, এই কে তোরা? এখানে কি তোদের? কুত্তা, তোরা যে মেয়েটাকে তুলে এনেছিস সে আমার বউ। রুদ্রের কথা শুনে সেখানের সবাই হতভম্ব হয়ে যায়। জেসমিন রানী রেগে চিল্লিয়ে বললেন, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বেটাগুলোকে মার। ওনার কথা শেষ হওয়ার আগেই সেখানে 4 জন পুলিশ হাতে বন্দুক নিয়ে প্রবেশ করলেন। পুলিশগুলোকে দেখে জেসমিন রানী আর তার সাথে থাকা ছেলেগুলো ভয়ে পিছিয়ে গেল। রুদ্র সেখানে আসার আগেই সে এলাকার থানায় খবরটা দিয়ে এসেছিল, আর তার সাথে লোকেশনটাও দিয়ে দেয়। রুদ্র পিছন থেকে পিস্তল বের করে জেসমিন রানীর দিকে ধরে রেখে রেগে বললেন, ঠুকে দেই। রুদ্রের কাছে তারা সবাই থরথর করে কাঁপতে লাগলো। আমি এসব আর নিতে না পেরেই জ্ঞান হারালাম। পুলিশগুলো জেসমিন রানী আর তার সাথে থাকা ছেলেগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যেতে লাগলে জেসমিন রানী রুদ্রের দিকে তাকিয়ে রাগী গলায় বললেন, যা করেছো ঠিক করনি। আমি কে, কতটুক ভয়ঙ্কর তা তুমি জানো না। এর ফল তুমি পাবে। বলেই উনি চলে গেলেন পুলিশগুলার সাথে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নূরের দিকে তাকাতেই দেখল সে জ্ঞান হারিয়েছে। রুদ্র রানার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, তুই না থাকলে হয়তো আমি নূরকে হারিয়ে ফেলতাম আজ। আর হ্যাঁ, তুই চলে যা, আমি নূরকে নিয়ে হোটেলে চলে যাব। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন নিজেকে একটা আরামদায়ক বিছানায় আবিষ্কার করলাম। আমি শোয়া থেকে মাথা ধরে উঠে বসলাম। প্রচুর মাথা ব্যথা করছে। আমি এবার ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখলাম আমি একটা অচেনা জায়গায়, যেখানে আপাতত আমি ছাড়া কেউ নেই। তখনকার সব ঘটনাগুলো মনে পড়তেই ভয়ে আমি কুঁকড়ে গেলাম। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম তখন তো রুদ্র এসেছিলেন, উনি এখন কোথায়? ভাবতে ভাবতেই কেউ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। কে প্রবেশ করলো সেদিকে তাকাতেই দেখলাম রুদ্র। রুদ্রকে দেখার সাথে সাথেই বিছানা থেকে নেমে দৌড়ে আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়লাম আর চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে লাগলাম। ভুলে গেলাম রুদ্রের প্রতি থাকা আমার রাগ, অভিমান। আপাতত মনে হচ্ছে এটাই আমার সব থেকে বেশি ভরসার জায়গা। আমার কাছে উনি অবাক হলেন না, তবে আমাকে ছাড়াতে ছাড়াতে বললেন, এখন আমাকে কেন জড়িয়ে ধরেছ? খুব তো ভাব নিয়েছিলে সেদিন, একা থাকার ফল নিশ্চয়ই পেয়েছো। খুব তো সাহসী হওয়ার শখ জেগেছে, তাই না? তো এখন কেন কান্না করছো? কান্না বন্ধ করো নূর। আমি ওনাকে না ছেড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আজ অনেকগুলো দিন পর আমি কান্না করছি। সব রাগ, অভিমান, কষ্ট যেন এই কান্নার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। রুদ্র আমাকে জোর করে ছাড়িয়ে মুখোমুখি দাঁড় করিয়ে বললেন, কান্না বন্ধ করো নূর, রাগাবে না আমাকে। আমি কান্না বন্ধ করলাম না, বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলাম। উনি আমার কান্না সহ্য করতে না পেরে আমার ঠোঁটে নিচে ঠোঁট মিলিয়ে দিলেন। ওনার কাছে আমি তাজ্জব বনে গেলাম। তারপর আমি শান্ত হতেই উনি আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন। তারপর শান্ত গলায় বললেন, একদম কান্না করবে না, আমি খাবার এনেছি, তোমার খাওয়া প্রয়োজন। আমার খিদে পাওয়ায় আমি কোনো কথা না বলে ওনার সাথে খেয়ে নিলাম। দুর্বল লাগছিল, তাই বিছানায় শুয়ে পড়লাম। যেই না চোখ বন্ধ করলাম তখন হঠাৎ মনে পড়ল, আচ্ছা আমি যে ওখানে ছিলাম তা রুদ্র কিভাবে জানলো? আমি দ্রুত চোখ খুলে ওনার দিকে তাকালাম। উনি লাইট বন্ধ করে আমার পাশে এসে শুয়ে পড়লেন, তবে দূরত্ব বজায় রেখে। আমি ওনাকে শান্ত গলায় জিজ্ঞেস করলাম, আমি যে ওখানে ছিলাম আপনি কিভাবে জানলেন? আমার কথা শেষ হওয়ার পর উনি বললেন, নূর ঘুমাও, এখন তোমার বিশ্রামের প্রয়োজন, সেসব কথা পরে হবে। বলেই আমার উল্টো দিকে ফিরে গেলেন। আমি বললাম, প্লিজ রুদ্র বলুন, আমি এখন ঠিক আছি। উনি এবার রেগে চিল্লিয়ে বললেন, বেশি জেদ ভালো না নূর, বললাম না পরে বলবো। আমি এবার বিরক্তি নিয়ে বললাম, আপনি অহেতুক চিল্লাচ্ছেন, আর আমি কোনো জেদ করছি না। বলুন আপনি কিভাবে জানলেন আমি সেখানেই ছিলাম? আমার কথা শেষ হতে না হতেই উনি দ্রুত আমার দিকে ফিরে ওনার সমস্ত ভর আমার উপর ছেড়ে দিয়ে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে বললেন, বেশি বাড়াবাড়ি করবে না নূর, আমার সাথে তোমার এসব জেদ টেদ চলবে না। শান্ত আছি, শান্ত থাকতে দাও, না হলে তোমারই ক্ষতি। আর কি বললে? কিভাবে জেনেছি? তাহলে সেই তোমার না জানলেও চলবে। বলেই উনি আমাকে ছেড়ে দূরে গিয়ে আবার শুয়ে পড়লেন। ওনার কথায় রেগে ফুপিয়ে উঠে বললাম, সব সময় আপনি এমনই করেন। থাকবো না আমি আপনার সাথে? কেনই বা থাকবো? আমার কি কোনো মূল্য আছে আপনার কাছে?
বলতে বলতেই আমি বিছানা থেকে নামতে গেলেই উনি আমার হাত ধরে টেনে ওনার উপর ফেললেন। তারপর শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরে বললেন, কোথায় যাবে? রুদ্র ছাড়া যে তোমার কোনো পথ নেই, নাকি ওই আহনাপের কাছে যাবা? যেতেই পারো, সেই তো তোমার প্রতি একদম লাড্ডু। বলেই তাচ্ছিল্য হাসলেন। আমি ওনাকে ভালোভাবে দেখতে না পেলেও ড্রিম লাইটের আলোয় আধো আধো দেখতে পারছি। ওনার কথায় কান না দিয়ে ওনাকে অবাক করে দিয়ে প্রথমবারের মতো ওনার কপালে নিচের ঠোঁটের ছোঁয়া দিলাম। আমার কাছে উনি হতভম্ব হয়ে গেলেন। ওনার এমন চেহারার রিয়াকশন দেখে আমি লজ্জায় ওনার থেকে সরে আসতে চাইলে উনি আমাকে আরও শক্ত করে চেপে ধরলেন আর নিজেকে সামলিয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমি আমতা আমতা করে বললাম, আমার বিশ্রামের প্রয়োজন। উনি আমার দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমাকে তৃষ্ণায় রেখে তুমি পালানোর চেষ্টা করছো? আমি ওনার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বললাম, ছাড়ুন, আমার খারাপ লাগছে আর বিশ্রামের প্রয়োজন। উনি আমাকে পুরোপুরিভাবে নিজের বাহু ডোরে আবদ্ধ করে বললেন, সেটা তোমার কাজটা করার আগেই ভাবা উচিত ছিল। বলেই আমার ঠোঁট শক্তভাবে আঁকড়ে ধরলেন। আমি প্রথমে ওনার কাছে হতভম্ব হয়ে গেলেও যখন বুঝতে পারলাম কি হচ্ছে তখন ওনার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলাম। তবে ওনার শক্তির সাথে পেরে না উঠে ব্যর্থ হয়ে ওনার কাছে সম্মতি দিলাম। মাঝরাতের দিকে নূর ঘুমিয়ে পড়লে রুদ্র তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে জড়িয়ে ধরে পড়ল। আমি তোমাকে ভালোবাসি নূর, সেখানে তোমার অতীতে কি তাতে আমার কিছু যায় আসে না। তুমি নূর, সেখানে তোমার মা যত কুৎসিত হোক না কেন, তবু আমি তোমাকে ভালোবেসে যাব। তারপর আবার রুদ্র মনে মনে ভাবল, সে যে তার অতীত জানতে পেরেছে তা তাকে জানানো যাবে না, না হলে মেয়েটা একদম ভেঙে পড়বে। রুদ্র এবার মাথা থেকে সব ছেড়ে ঘুমানোর চেষ্টা করলো। সকালে আমি আর রুদ্র একটা রেস্টুরেন্টে বসে আছি। উনি খাবার অর্ডার করে ফোনে আমান ভাইয়ার সাথে কথা বলছেন আর আমি আশেপাশে সব মানুষগুলোকে নোটিস করছি আর আবল তাবল ভাবছি। যেমন মনে মনে এদের দেখে ভাবলাম, এরা কারা, কোথা থেকে এলো, কাউকেই তো চিনি না। আচ্ছা, এরা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? ও মাই আল্লাহ, আমার এমন ভাবনার মাঝে কেউ আমার হাত ধরে টান দিল। হুট করে এমন হওয়ায় আমি ভয়ে চমকে উঠলাম আর হাতের দিকে তাকাতেই বুঝতে পারলাম হাত আমার রুদ্রই টেনে ধরেছেন। ওনার এমন কাজে আমি রেগে বললাম, এভাবে হাত টান দিলেন কেন? আর একটু হলেই তো ভয়ে আমি মারাই যেতাম। আমার কথা শুনে উনি চোখ ছোট ছোট করে বললেন, মন কোথায় থাকে? আর কি এত ভাবছো যে এভাবে চমকে উঠলে? কতবার ডেকেছি। ওনার কথায় নিজেকে সামলে বললাম, একদম বাজে কথা বলবেন না, আমি আবার কি ভাববো? বলেই মুখ কালো করে ফেললাম। উনি এবার চোখ মুখ শক্ত করে বললেন, তোমার মতো গর্দভী কেন আমার কপালে ছিল কে জানে। ওনার কথাই আমিও রেগে নাক ফুলিয়ে বললাম, আপনার মতো বদ লোকই কেন আমার কপালে ছিল কে জানে। ইস, আমার কপালটাই খারাপ। কোথায় ভেবেছিলাম রকি চানোর মতো কাউকে বিয়ে করব, কিন্তু গুন্ডা একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেল। বলেই তাড়াতাড়ি মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। বুঝতে পারলাম ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছি। এবার নিশ্চয়ই উনি আমার গর্দান দিবেন। আর রকিও তো গুন্ডা। আমার ভাবনার দিকে মনোযোগ না দিয়ে ওনার দিকে তাকালাম। আমার কথায় ওনার চোখ মুখ শক্ত হয়ে এলো। তারপর রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস নূরজামান, এটা রেস্টুরেন্ট বলে আজ বেঁচে গিয়েছো, না হলে এই মুহূর্তে তোমাকে আমি ঠুকে দিতাম। ওনার কথায় ভয়ে আমি হাত দিয়ে সম্পূর্ণ চেহারা ঢেকে বললাম, বিশ্বাস করুন মির্জা সাহেব, আমি এসব বলতে চাইনি, কিন্তু ওই যে সত্যটা সবসময় মুখে চলে আসে। বলেই আস্তে আস্তে চেহারা থেকে হাত সরিয়ে ওনার দিকে তাকালাম, কিন্তু উনি কিছু বললেন না, শুধু রাগী চোখে তাকালেন। বুঝতে পারলাম মির্জা সাহেব রেগে আছেন। এরই মধ্যে খাবার চলে এলো। খাওয়ার সময় উনি একটা কথাও বলেননি, শুধু আমি একাই বকবক করে গেলাম। পরে আমিও বিরক্ত হয়ে আর কথা বলিনি। সব সময় উনি এমন করেন, সব কিছু নিয়েই ওনার বাড়াবাড়ি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে উনি গাড়িতে উঠে বসলেন, তবে আমাকে বসতে বলেননি, প্লাস গাড়ির দরজাটাও খুলে দেননি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও উনি যখন আমার সাথে কথা বলছিলেন না, তখন আমি তেজি গলায় বললাম, আপনি কথা বলছেন না কেন? দরজাটা কে খুলে দিবে? আর আপনি কথা বলবেন নাকি আমি চলে যাব? আমার কথায় উনি বিচলিত হলেন না, বরং শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বললেন, যা, চলে যা।
ওনার কথায় এবার রাগ হলো, তাই রাগ নিয়েই বললাম, আমি কিন্তু মজা করছি না, সত্যি সত্যি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। উনি আগের থেকেও শান্ত গলায় বললেন, তুই বরং আহনাফের কাছে ফিরে যা, আমার মতো গুন্ডার সাথে তোর থাকা লাগবে না। বলেই একা গাড়ি চালিয়ে চলে গেলেন। উনি চলে যেতেই আমি বোকা বনে গেলাম। কি থেকে কি হয়ে গেল? আমি কি ওনাকে কথাটা সিরিয়াসলি বলেছিলাম নাকি? কিন্তু উনি রুদ্র মির্জা নিচেরটাই বোঝেন। রাগ হলো আমার প্রচুর, রাগ হলো, তাই মনে মনে রেগে বললাম, শালা আবার আসিস নূর ভালোবাসি ভালোবাসি করতে, যত সব। এসব ভেবেই রেগে আমি ওই স্থান ত্যাগ করলাম। সওদাগর বাড়ির গেট দিয়ে ঢুকতে আহনাবের মুখোমুখি হয়ে গেলাম। উনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, এলিজা, গতকাল নাকি তুমি এখানে ফেরোনি? কোথায় ছিলে? এখানে তো তোমার কোনো রিলেটিভ নেই। ওনার কথায় বিরক্তি নিয়ে বললাম, আমি আমার জামাইয়ের সাথে ছিলাম, হয়েছে। বলেই চড়ে চড়ে হেঁটে বাড়ির ভেতর চলে আসলাম। নূরের কথায় আহনাব মুচকি হাসল আর মনে মনে বলল, মেয়েটা একদম বাচ্চা স্বভাবের, তবু তাকে আমার ভালো লাগে। ভেবেই নিজের কাজে চলে গেল। আমি রুমে এসে তবদা পেরে এলোমেলোভাবে শুয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এখানে কেন আসলাম, কেমন ছিলাম, কেমন হয়ে যাচ্ছি, কি হচ্ছে আমার সাথে তা আমি একদমই বুঝতে পারছি না। কিন্তু আমার এখন দুর্বল হলে যে চলবে না, আম্মুকে খুঁজতে হবে, সেই ঠিকানায় যে আমাকে যেতেই হবে আজ। আমি চোখ বন্ধ করলাম আর ভাবতে লাগলাম, আম্মুর সাথে দেখা হলে আমার রিয়াকশন, অনুভূতি কি হবে তা আমার জানা নেই। আম্মুর সাথে দেখা হবে ভাবতেই আমি কেঁপে কেঁপে উঠছি বারবার। আচ্ছা, উনি দেখতে কেমন? উনি কি আমাকে চিনবেন? আমাকে মেয়ে হিসেবে মেনে নেবেন? কি হবে তা আমার জানা নেই। আমি আস্তে আস্তে শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আমার অনেক কাজ। লিয়ান সাহেব চিন্তিত অবস্থায় চেয়ারে বসে আছেন। এখন লাঞ্চ টাইম, তবু উনি না খেয়ে বসে বসে ভাবতে লাগলেন, নূর যে তার আসল মাকে দেখার জন্য এত ডেসপারেট হয়ে যাবে তা উনি কখনো ভাবেননি। যে মেয়ে কখনো ওনাকে মিথ্যে বলেননি, সেই মেয়ে কিনা তাকে এত বড় মিথ্যে বলল। সেদিন উনি নূরের ফোন বন্ধ পেয়ে রুদ্রকে কল করেছিলেন আর সেদিনই জানতে পেরেছিলেন নূর রুদ্রের সাথে নেই। তা শুনে উনি অবাকের সাথে সাথে নূরের প্রতি অভিমানী করেছিলেন। আর রুদ্র যখন জিজ্ঞেস করলো নূর কেন সে এলাকাতে গেল, তখন উনি কোনো দ্বিধা ছাড়াই সব সত্যি বলে দিয়েছিলেন। আর ওনার থেকেই রুদ্র নূরের অতীত জানতে পেরেছিলেন। কিন্তু রুদ্র ওনাকে কথা দিয়েছিল যে কখনো নূরের হাত ছাড়বে না আর মৃত্যু পর্যন্ত নূরকে সে আগলে রাখবে। তাই সেদিন উনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। রুদ্র যে কত ভালো আর বুঝতার ছেলে উনি বুঝে গিয়েছিলেন। নূরের জন্য রুদ্র একদম পারফেক্ট। এসব ভেবেই উনি বসা থেকে উঠে পড়লেন। লাঞ্চ করার প্রয়োজন ওনার। রেয়ান চৌধুরী আর আহান চৌধুরী মুখোমুখি বসে আছেন চিন্তিত অবস্থায়, কারণ পুলিশ এখনো শায়লা খাতুন আর ওনার মেয়েকে খুঁজে পাননি। এতেই ওনাদের মন মেজাজ খারাপ। নীরবতা ভেঙে আহান চৌধুরী বললেন, মাই বাচ্চা, অন্য কোনো কি উপায় নেই তাদের খুঁজে বের করা? রেয়ান কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থ আর কোনো উপায় নেই। আমরা আরও কিছুদিন অপেক্ষা করে দেখি তাদের খুঁজে পায় কিনা পুলিশ। ততদিনে ফারিয়া মামুনির বিয়ের আয়োজন শুরু করে দাও। ওনার কথা শুনে রেয়ান বলল, আমিও তাই বলতে চাইছিলাম বাবাই। আগামী সপ্তাহে ওর বিয়ের তারিখ ঠিক করেছেন ওনারা, তাই এখন থেকে সব আয়োজন করতে হবে। ব্যাস, তারপর আর কেউ কিচ্ছু বলেননি। ম্যাডাম, আপনার মাইয়ারে আমি এখনো খুঁজা পাইনি। হে কোনায় লোকাই আছে কেডা জানে। শায়লা খাতুন রাসেলের কথায় চেহারায় বিরক্তি ফুটিয়ে বললেন, যেইভাবে পারিস ওকে খুঁজে বের কর, আমি কিচ্ছু শুনতে চাই না। হে আমি খুঁজবো, সমস্যা নাই, কিন্তু একটা খবর কি জানেন ম্যাডাম? শায়লা খাতুন হালকা রেগে বললেন, এত কথা না ঘুরিয়ে আসল কথা বল, কি খবর? ম্যাডাম, আপনের শত্রু জেসমিন রে পুলিশে ধরে নিয়ে গেছে। বলেই অট্ট হাসি দিল। রাসেলের কথা শুনে প্রথমে শায়লা খাতুন কিছু না বুঝলেও পরে যখন কথার মানে বুঝতে পারল, তখন উনিও বাঁকা হাসলেন আর বললেন, কেন ধরে নিয়ে গেল? রাসেল হাসি থামিয়ে বলল, তা তো জানি না, তবে কারোর থেকে যাই না আপনার কম। শায়লা খাতুন শুধু হাসলেন, তবে কিছু বললেন না। উনি আজ মনে মনে অনেক খুশি, কারণ তার চিরশত্রু যে চলে গেছে ভেবেই তাচ্ছিল্য হাসলেন। আহান চৌধুরী আজ ফিরে যাচ্ছেন লন্ডনে।
উনি বাংলাদেশে এসেছিলেন ওনার ওয়াইফ আর একমাত্র মেয়ে ফাইজ ওরফে নূরকে খুঁজতে, কিন্তু উনি ব্যর্থ, খুঁজে পাননি তাদের। তাই তো মুখে হাজারো কষ্ট অনুতপ্ত নিয়ে আবার ফিরে যাচ্ছেন ওনার সেই একাকী জীবনে, যেখানে ওনার বড় বিজনেস, অঢেল টাকা আছে, কিন্তু নেই শুধু আপন বলতে কেউ। উনি যেমনই ছিলেন মন থেকে শায়লা খাতুনকেই ভালোবাসতেন, তাই কখনো আর কাউকে বিয়ে করেননি। ফারিয়ার বিয়ে হয়েছে রোহান আহমেদের সাথে। সে একজন পেশায় ডাক্তার। রোহানের বাবা রেয়ানের বিজনেস পার্টনার ছিলেন, সেখান থেকেই তাদের আলাপ। ফারিয়া আর রেহান একে অপরকে পছন্দ করেই বিয়েটা করেছে, আর ফারিয়াও তার অতীতের ব্যাপারে সব বলেছিল রোহানকে। তবে রোহান হাসি মুখে সব মেনে নিয়েছিল, আর রেয়ানও ভীষণ খুশি তার বোন ভালো আছে। আহান চৌধুরীকে এয়ারপোর্টে ছেড়ে এসে সে নিজের বাড়িতে ফিরল। তার একদম একা একা লাগছে। এবার তারও বিয়ে করে ফেলা উচিত ভেবেই মুচকি হাসল। আসলে কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, তোমার জন্য আমি কিছু ফিল করি, আর সেটা হলো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি এলিজা। আমি আম্মুর ঠিকানায় যাওয়ার জন্য সওদাগর বাড়ি থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই আহনাব হাতে ফুল নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। ওনার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এখন ওনাকে কি বলা উচিত ঠিক বুঝে উঠতে পারলাম না। তবুও আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আহনাব ভাইয়া, আমি বিবাহিত। আপনি বিশ্বাস করুন কিংবা না করুন, আমি বিবাহিত। আমার কথা শুনে উনি যেন চমকে উঠলেন, তবুও নিজেকে সামলিয়ে বললেন, দেখো এলিজা, একদম আমার সাথে মজা করবে না। আমি তোমাকে ভালোবাসি আর বিয়েও করতে চাই। ওনার এমন বাড়াবাড়ি কথায় আমি রেগে চিল্লিয়ে বললাম, আপনি আমাকে বিরক্ত করছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি বিবাহিত, আর আমি আমার হাজব্যান্ডকেই ভালোবাসি। ব্যাস এতটুকু বলেই আমি হন হন করে গেট দিয়ে সেই বাসা ত্যাগ করলাম। ওনার রিয়াকশন দেখার মতো টাইম আমার ছিল না। আমি জেসমিনের দেওয়া আম্মুর সেই ঠিকানার কাছে কিছু দূর আসতেই পেছন থেকে কেউ বলে উঠল, কোথায় যাচ্ছ? আমি হাঁটা থামিয়ে ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার ঠিক পেছনে রুদ্র দাঁড়িয়ে আছেন পকেটে হাত ঢুকিয়ে, আর আমার দিকে তাকিয়ে আছেন, তাও আবার ভুরো কুচকে। ওনাকে দেখে গতকালকের সব কথা মনে পড়তে মেজাজ আমার খারাপ হয়ে গেল। তাই রাগ নিয়ে বললাম, যেখানে ইচ্ছে সেখানে যাব, তোকে বলতে যাব কেন? আমার কথায় ওনার চোখ বড় বড় হয়ে গেল। তারপর খানিকটা রাগ নিয়েই বললেন, ভদ্রভাবে কথা বলো, না হলে দাঁত একটাও থাকবে না। ওনার কথায় এবার রাগ করার বদলে ভয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম বেশি বাড়াবাড়ি করে ফেলছি, তাই একটু স্বাভাবিক গলায় বললাম, আমার যেখানে ইচ্ছে যাব, তাতে আপনার কি, বলেই হাঁটতে শুরু করে দিলাম। আমার কথাই হয়তো উনি অপমান বোধ করলেন, তাই এক প্রকার রেগে জোরে জোরে হেঁটে আমার সামনে এসে আমার এক হাত শক্ত করে ধরে বললেন, একদম ঠুকে দিব নূর, আমার সাথে তেরামি করতে আসবে না। ওনার কথাই হালকা ভয় পেয়ে গেলাম, তবুও দমে না গিয়ে অভিমানী গলায় বললাম, ক্ষোভ তো সেদিন একা ফেলে গিয়েছিলেন, এখন কেন এত দরদ দেখাচ্ছে? আমার কথায় উনি আশেপাশে তাকালেন, তারপর হুট করে আমার গালে নিচে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, আমার সাথে তেরামি করছিলে না, তার জন্য সেদিন শিক্ষাটা দিয়েছিলাম। বলেই মুচকি হাসলেন। ওনার এমন কাজে আমি চমকে উঠলাম, তবে ওনার কথা শুনে বিরক্তি গলায় বললাম, হয়েছে আপনার শিক্ষা দেওয়া, এবার নিজের রাস্তা মাপেন। আমার কথা শুনে উনি স্বাভাবিক গলায় বললেন, কোথায় যাচ্ছিলে একা একা? ওনার এমন বারবার প্রশ্ন করায় আমার রাগ হলো, তাই রাগী গলায় বললাম, সেটা আপনাকে বলতে বাধ্য নই, বলেই মুখ কালো করে ফেললাম। আমার কথা শুনে উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন, তারপর স্বাভাবিক গলায় বললেন, আমার সাথে চলো। ওনার কথা শুনে হাঁ হয়ে গেলাম। কালকে না একা ফেলে চলে গেল, আর আজকে আবার ন্যাকামো করছেন, সেটা ভেবেই মাথা গরম হয়ে গেল। তাই নাক মুখ ফুলিয়ে বললাম, আপনার সাথে যাব মানে? আমি জীবনে আর আপনার সাথে যাচ্ছি না। আমাকে যে অপমান করেছেন সেটা আমি ভুলিনি, বলেই ভেঙচি কাটলাম। আমার কথা শুনে উনি ভ্রু কুঁচকে বললেন, নূর আর ঢং না করে চলো আমার সাথে, তোমার আর কোনো বিপদ হোক তা আমি চাই না, তাড়াতাড়ি আসো। তারপর আরও কিছু বলতে যাবেন তার আগেই আমি চালাকি করে জোরে দৌড় লাগালাম। এবার আর বোকামি করিনি, দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়লাম, যাতে ওনার চোখে না পড়ি। অনেক দেরি এমনিও করে ফেলেছি,
আর ওনার সামনে থাকলে অবশ্যই আমাকে ওনার সাথে ফিরে যেতে হবে। তাই পালিয়েছিলাম। নূরের কাছে রুদ্র বোকা বনে গেল। যখন বুঝতে পারল কি হলো, তখন অনেক দেরি হয়ে গেল। নূরকে আর দেখা যাচ্ছে না। সে এদিক ওদিক খুঁজল, কিন্তু না, নূর নেই। রুদ্র মনে মনে এক বস্তা রাগ নিয়ে যে জায়গা ত্যাগ করলো। আমি ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি। আশেপাশে অনেকগুলো ঘর প্লাস বিল্ডিং, কিন্তু আব্বুর যে বাসাটা বলেছিল জেসমিন, সেটা সম্পূর্ণ বাউন্ডারি করা। এই জায়গাটা অবশ্য আমি চিনি না, কিন্তু কিছু লোক থেকে জিজ্ঞেস করেই এখানে আসা। ছোটোখাটো বাউন্ডারি করা ঘর, হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না বাসাটা। গেটের কাছে দারোয়ান বসা, অনেকটা ইয়াং টাইপের দারোয়ান। এমন দারোয়ান আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আমি নিজেকে স্বাভাবিক করে সেই দারোয়ানের কাছে গিয়ে বললাম, ভাইয়া, মিসেস শায়লা খাতুন কি বাসায় আছেন? আমার কথায় সে ছেলেটি দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে আগে দেখিনি। আর শাইলা খাতুনকে? ছেলেটার কথাই মনে পড়ল আম্মু শিলা নামেই এখানে পরিচিত। তাই আমি নিজের চেহারা স্বাভাবিক রেখে বললাম, আমি এলিজা। আসলে আমাকে শিলা ম্যাডাম এখানে আসতে বলেছেন। আমার কথায় ছেলেটার ভ্রু কুঁচকে এলো। তারপর সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এখানে দাঁড়ান, আমি ম্যাডামের সাথে কথা বলে আসি। আমি জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বললাম, ঠিক আছে। আমার কথা শুনে কোনো জবাব না দিয়ে ছেলেটি গেটের ভিতরে চলে গেল। আর এইদিকে আমি মনে মনে ভাবছি কি করব। তাই হুট করে গেটের ভিতর ঢুকে পড়লাম, কেউ না দেখার মতো। বাড়িটা একতলা বিশিষ্ট ছোটোখাটো একটা ঘর, 4-5 রুমের বেশি হবে না হয়তো। আশেপাশে বড় বড় গাছ, তবে কোনো ফুল গাছ নেই। এমন বাড়িগুলোতে প্রায় ফুল গাছ থাকলেও এখানে ব্যাপারটা ভিন্ন। আমি বড় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম ছেলেটা ওই বাসা থেকে বের হয়ে গেটের দিকে হেঁটে যাচ্ছে। আমি এটা দেখতেই সেই বাসার ভিতরে ঢোকার জন্য দৌড় লাগালাম। আর দরজার কাছে এসে দেখলাম দরজা লাগানো, তবে লক করা নয়। তাই আমি দরজা হাত দিয়ে ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলাম কোনো এক মহিলা ডাইনিং টেবিলে বসে আছেন, হাতে চায়ের কাপ, তবে চেহারা ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি নিজেকে শান্ত রেখে সামনে এগিয়ে যেতেই ওই মহিলাটি হঠাৎ আমার দিকে তাকালেন। ওনার এমন হুট করে তাকানো দেখে আমি চমকে উঠলাম, কারণ মহিলাটার চেহারা দেখতে একদম আমার মতো। আমি মনে মনে ভাবলাম, উনি কি তাহলে আমার মা? উনি এখন আমার দিকে অবাক প্লাস ছলছল চোখে তাকিয়ে আছেন। এই চোখ দ্বারা যেন আমাকে অনেক কিছু বলতে চাইছেন। ওনাকে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিল্লিয়ে চিল্লিয়ে কেঁদে উঠে নিচে বসে পড়লাম। আর ওনার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলাম, আম্মু, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোলে। এই কথাটির মানে আগে না বুঝলেও এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আমি যখন কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়েছিলাম, তখন আমার আসল আম্মু এসে আমাকে চাপড়ে ধরেছিলেন। আর আমিও নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠেছিলাম বারবার। আমার মনে হচ্ছিল দুনিয়াতে আমার আর চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। ওনার গা থেকে কেমন জানি মা মা গন্ধ আসছিল, যেটা আমি এতগুলো বছর পাইনি। আমি তখন ভুলে গিয়েছিলাম আমার আম্মু কেমন, কি করেন। আমি শুধু জানতাম উনি আমার আম্মু, আর আমার ওনাকেই লাগবে, ব্যাস। কান্না বন্ধ করে যখন আমি চুপ হয়ে গেলাম, তখন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ফাইজা। ওনার সম্বোধনে আমি অবাক হলাম। তাই অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি বললেন, মা, আমরা ছোটবেলায় ফাইজা নামেই ডাকতাম। আমি কান্নাছড়িত গলায় বললাম, আম্মু, তুমি আমাকে কিভাবে চিনলে? আমার কথায় আম্মু চোখের পানি মুছে বললেন, মা কি আর মেয়েকে না চিনে থাকতে পারে? আমি আর কিছু না বলে ওনাকে চাপটে ধরে রইলাম। কি বা বলবো এখন? আমার কি করা উচিত সেটা জানা নেই। শুধু এতটুকু জানি আমার এই আম্মুকেই লাগবে। রুদ্র, তোর কথা মতো জেসমিন রানীর থেকে শায়লা খাতুনের খোঁজ বের করতেই সে গড় করে সব বলে দিয়েছে। মনে হলো তারা একে অপরের শত্রু। আমানের কথায় রুদ্র বাঁকা হাসল। তারপর শান্ত গলায় বলল, সবাইকে খবরটা দে, আমাদের এখনই বের হতে হবে। দেরি হয়ে গেলে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে।
রুদ্র মনে মনে ভাবল, শায়লা খাতুন যে তার নিজের শাশুড়ি হবে তা সে জীবন নিয়েও ভাবেনি। আর ভাবতেও ঘৃণা হচ্ছে এমন কুৎসিত মহিলা তার শাশুড়ি। সে যাই হোক, তাকে সে শাস্তি দিবেই দিবে। এর মধ্যে যদি নূর আসে তাহলে তাকেও শাস্তি পেতে হবে। আর সে বুঝতে পেরেছিল যে জেসমিনও যখন শায়লা খাতুনের লাইনে কাজ করে তখন সে নিশ্চয়ই জানে শায়লা খাতুন কোথায় থাকে। আর হলো তাই। এসব ভেবেই নিজের কাজে চলে গেল। আমি আর আম্মু এখনো একটা বিছানায় বসে আছি, তবে আমার মাথা আম্মুর কোলে রাখা, আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি হঠাৎ বলে উঠলাম, আম্মু, আমি তোমার সব অতীত তোমার থেকেই জানতে চাই। কেন তুমি এই কাজটা করো? আম্মু আমার কথা শুনে আমার দিকে তাকালেন, তারপর বললেন, সে অনেক কথা ফাইজা, পরে না হয় বলি। আমি জোর গলায় বললাম, না, আমি আজকেই সব শুনতে চাই। আম্মু আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে সব বলতে লাগলেন। অতীত। আমার জ্ঞান হবার পর থেকেই আমি নিজের মা বাবাকে পাইনি। তবে আমি যার কাছে মানুষ হয়েছিলাম উনি বলেছিলেন আমাকে একটা ডাস্টবিনে পেয়েছিলেন, আর সে আমার লালন পালন করেছিলেন। তার নাম রাইলা খাতুন। উনি আমার পালিত মা ছিলেন, তবে ওনার পেশা ছিল মেয়ে পাচার করা বিভিন্ন দেশে। আমি সেসব দেখেই বড় হয়েছিলাম। তবে ওনাকে আমি কখনো ঘৃণা করিনি, বরং নিজ মায়ের মতোই ভালোবাসতাম। উনি আমাকে নিজের মেয়ের মতোই রেখেছিলেন। যখন যা চেয়েছিলাম তাই দিয়েছিলেন, এমনকি পড়ালেখাও করতে দিয়েছিলেন। আর আমি ছোটবেলা থেকেই সুন্দর হওয়ার কারণে রাস্তাঘাটে অনেক বাজে পরিস্থিতিতে পড়তাম। তবে আমরা যে এলাকায় থাকতাম সেই এলাকাতে যখন আমার পালিত মায়ের ব্যাপারে সবাই জেনে যায় তখন কেউ আর আমাকে ডিস্টার্ব করতো না। আমার অনেক পাওয়ার ছিল, তাই এরপর জীবনটা অন্যরকম চলছিল। কিন্তু এসএসসি এক্সাম দেওয়ার পর একদিন আম্মু হঠাৎ আমাকে ডেকে নিয়ে বললেন, তোর বিয়ে ঠিক করেছি আহান চৌধুরীর সাথে। ওনার অনেক টাকা পয়সা আছে, উনি তোকে রাস্তায় দেখে পছন্দ করেছে, আর গতকাল রাতে প্রস্তাবও পাঠিয়েছে। ওনার ভালো ব্যবসা আছে, তাই আমি আর না করিনি। আমি তাড়াতাড়ি তোকে ওনার হাতে তুলে দিতে চাই। আমি সেই দিন কিচ্ছু বলিনি, কারণ উনি আমার জন্য অনেক করেছেন। তাই আমিও সেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। তবে অবাক নিশ্চয়ই হয়েছিলাম, আমার মতো মেয়েকে কেন এত বড়লোক মানুষ বিয়ে করবেন। দেখতে দেখতে তোর বাবার সাথে আমার বিয়েটা হয়ে যায়। বিয়ের পর আমি এক নতুন জীবনে পা রাখি। তোর বাবা আমাকে ভীষণ ভালোবাসতো, আর 1 বছর সব ঠিকই যাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম তোর বাবার মেয়ের প্রতি আসক্ত। প্রায় বাসায় মেয়ে নিয়ে আসতেন। এই নিয়ে অবশ্য আমাদের মাঝে অনেক ঝামেলা হয়, তবুও উনি ওনার সে কাজ থেকে বিরত থাকেননি। এর মাঝেই জানতে পারলাম আমি প্রেগনেন্ট। কত খুশির খবর ছিল, তবে আমি খুশি হতে পারিনি। তোর বাবা যখন জানতে পারে তুই পেটে, তখন অবশ্যই উনি খুশি হয়েছিলেন, কিন্তু তবুও ওনার যে বাজে কাজ উনি ছাড়েননি। এসব নিয়ে টেনশন করার ফলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই একদিন আমাকে একাই হাসপাতালে নিয়ে যেতে হয়, আর সেখানেই পরিচয় হয় লিয়ান জামানের সাথে, যে তোর বর্তমান বাবা আর কি। ওনার সাথে আমার পরিচয় হয় আমি হাসপাতাল থেকে বের হবার পর জ্ঞান হারানোর কারণে। উনি আমাকে তখন সাহায্য করেছিলেন। হাসপাতালের মধ্যে গিয়ে জ্ঞান ফিরেছিলেন, আর জ্ঞান ফেরার কিছুক্ষণ পর ওনার জিজ্ঞেস করার কারণে ওনাকে ভাই মনে করে আমার দুঃখের সব কথা বলেছিলাম। আর ওনার ছোট হওয়ার পরও উনি আমাকে আপা ডেকেছিলেন। উনি সেদিন বলেছিলেন আমায় যা সাহায্য লাগে ওনাকে যেন জানাই, ভাইয়ের মতো। সেদিন উনি আমাকে বাড়িতে ছেড়ে চলে গিয়েছিলেন, আর ওনার মাধ্যমেই তোর বর্তমান মায়ের সাথে পরিচিত হয়েছিলাম আমি। তারা হাজবেন্ড ওয়াইফ ছিল। তারা অনেক বাচ্চা নেওয়ার চেষ্টা করেও নিতে পারেননি। ওনার ওয়াইফের সমস্যা থাকার কারণে এরপর থেকে আমাদের সম্পর্কটা অনেক গাঢ় হয়। তারা দুইজন আমাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু এইদিকে যতদিন যেতে লাগলো তোর বাবার বাজে কাজ আরো বাড়তে লাগলো, যা আমি একেবারে মেনে নিতে পারছিলাম না। তোর নানুকে এইসব বলতে পারিনি, কারণ শুনলে কষ্ট পাবে তাই। কিন্তু একদিন খবর এলো তোর নানু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেদিন আমার দুনিয়া থমকে গেছিল। আমি অনেক কেঁদেছিলাম, কারণ আমার এই গোটা দুনিয়াতে শুধু উনিই আমার আপন ছিলেন। তবুও আমি আস্তে আস্তে নিজেকে সামলে নিই। যখন তুই দুনিয়ার আলো দেখলি তখন আমার পাশে তোর নিজের বাবা ছিল না।
সে তো ছিল মেয়ে নিয়ে ব্যস্ত। তবে তুই যখন আমার পেটে ছিলি তখন তোর নাম তোর বাবাই রেখেছিলেন। উনি পেটে হাত দিয়ে বলেছিলেন, সায়ুরে আমাদের মেয়ে হবে আর তার নাম রাখবা ফায়জা চৌধুরী। আর এদিকে আমার এমন করুণ অবস্থায় আমার পাশে ছিল তোর বর্তমান মা বাবা। তারপর যখন তোর 1 মাস, তখন তোর বাবার অবস্থা অনেক খারাপ, যার কারণে আমি তোকে সে পরিবেশে বড় করতে চাইনি। তাই মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার যা হয়ে যাক তোকে ভালোভাবে বড় করব। তাই তো লিয়ান ভাই আর রেহেলা ভাবির কাছে তোকে দিয়ে এসে আমি আমার পালিত মায়ের কাছে সামলিয়েছিলাম। কাজটা করতে আমার কষ্ট হয়নি, কারণ সেগুলো দেখেই আমি বড় হয়েছি। আমিও শেষমেশ মায়ের পথে হেঁটেছিলাম। রাস্তা অনেক ছিল, কিন্তু আমি মায়ের কারণেই এটাকে বেছে নিয়েছিলাম। লিয়ান ভাই আর রেহেলা ভাবি অনেক খুশি হয়েছিলেন তোকে দিয়ে দেওয়ার কারণে। ওনাদের কোনো নিজের সন্তান ছিল না তাই। তারপর তোর বাবার কি হলো জানে না, তবে এতটুকু জেনেছিলাম উনি আমাদের খুঁজেছেন, ওনার ভুল বুঝতে পেরেছেন। তবে উনি বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছিল। আমাদের খুঁজে না পেয়ে উনি দেশ ত্যাগ করেছিলেন। আর আস্তে আস্তে আমি শায়লা খাতুন থেকে হয়ে উঠলাম বড় ক্রিমিনাল মেয়ে পাচারকারী শিলা, যার হাতে অনেক বড় বড় মানুষ বন্দী। উনি অতীতের সব কথা বলেই থামলেন। বর্তমান। আমি আম্মুর অতীতের সব কথা শুনে আবারও কেঁদে উঠলাম। বাবা যদি ঠিক থাকতেন তাহলে আমারও একটা নর্মাল লাইফ হতো, আমিও মায়ের ভালোবাসা পেতাম। আমি কেঁদে কেঁদে আম্মুকে বললাম, তাই বলে তুমি আমাকে অন্যের কাছে দিয়ে দিবা? কি করব বল, এই পরিবেশ যে ভালো না, তোকে যে শান্তিতে বাঁচতে দিত না। আর শোন, তোর ভবিষ্যৎ ভালো হওয়ার জন্যই তো আমি এইরকম করেছিলাম। আর হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি তোর খুব খবর রাখতাম। আম্মুর কথা শুনে আমি বাচ্চামো গলায় বললাম, আমি কিছু জানি না, শুধু এতটুকু জানি তুমি আমার সাথেই থাকবে। তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। তবুও আমার তোমাকেই চাই আম্মু। আম্মু আমার কথা শুনে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, ধুর পাগলি, এমন হয় নাকি? তোর এখন আলাদা একটা সংসার আছে, আমাকে আমার মতো ছেড়ে দে। তোর যখন ইচ্ছা হবে তখন আমার কাছে চলে আসবে। আমি অভিমানী গলায় বললাম, আমি কিচ্ছু জানি না, শুধু এতটুকু জানি তুমি এসব বাজে কাজ ছেড়ে আমার সাথেই থাকবে। আম্মু আমার কথা শুনে মুচকি হাসলেন। তারপর আরও কিছু বলতে যাবেন তার আগেই কলিং বেল বেজে উঠল। আম্মু সেদিকে তাকিয়ে বললেন, হয়তো রাসেল এসেছে, চল। বলেই আমাকে সহ দরজার কাছে নিয়ে গেল। আর আম্মু দরজা খুলতেই দরজার ওপাশের ব্যক্তিকে দেখেই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমি কাঁপা কাঁপা ঠোঁট দিয়ে বলে উঠলাম, রুদ্র? পিন পতন নীরবতা চলছে চারিপাশে। আম্মুর বাসার ডাইনিং রুমে বসে আছি আমি, রুদ্র আর আম্মু। আর রুদ্রের সাথে আসা সবাই বাসার বাহিরে। রুদ্রই তাদের সেখানে অপেক্ষা করতে বলেছেন আর নিজে একাই ভেতরে ঢুকে এসেছেন। ওনাকে দেখে আমি যখন কাঁপছিলাম তখন উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন। আম্মু ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলেছিলেন, কে তুমি? আম্মুর কথায় রুদ্র মুচকি হেসে বলেছিলেন, আপনার মেয়ের জামাই। রুদ্রের কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে এলো। রুদ্রের কথা শুনে আম্মু আমার দিকে তাকালেন আর আমি চোখের ইশারায় বোঝালাম উনি যা বলছেন তা সত্য। তাই আম্মু হাসি মুখে ওনাকে বসতে বললেন। তখন থেকেই তিনজনেই বসে আছি সোফায়। রুদ্র নীরবতা ভেঙে বললেন, নূর এখানে এসে যে তোমাকে পেয়ে যাবো তা ভাবিনি। যাই হোক, তোমার অতীতের ব্যাপারে সব আমি অনেক আগে থেকে জানতাম। কিভাবে জেনেছি সেটা না জানলেও চলবে তোমার। তারপর আম্মুর দিকে তাকিয়ে কাট কাট গলায় বললেন, মিসেস শাইলা খাতুন, আমি আপনাকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছি, জামাই আদর খাবার জন্য নয়। আমি এসিপি রুদ্র মির্জা। রুদ্রের কথা শুনে আমি বসা থেকে ভয়ে উঠে পড়লাম। যা ভেবেছিলাম একদম তাই। রুদ্র কখনো আম্মুকে ছাড়বে না, এই জন্যই আম্মুকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম। তবে রুদ্রের কথাই আম্মু খিলখিল করে হেসে উঠে বললেন, শাশুড়ির বাসায় যখন প্রথম এসেছো তখন নিশ্চয়ই জামাই আদর পাবে। আগে তোমার সেবা করে নি, তারপর না হয় অ্যারেস্ট করবে। বলেই রান্নাঘরের দিকে চলে গেলেন আম্মু। সোফায় বসা রুদ্র এবার আমার দিকে রাগী চোখে তাকালেন। আমি ওনার রাগকে পাত্তা না দিয়ে বললাম,
আপনি আম্মুকে কোথাও নিয়ে যেতে পারবেন না। দরকার হলে আম্মুকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। প্লিজ, তবুও আপনি আম্মুকে অ্যারেস্ট করবেন না, প্লিজ। উনি আমার কথা শুনে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন আর বললেন, তোমাকে তো আমি পরে দেখে নিব। তুমি জানো তোমার মায়ের জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়েছে? এমন মহিলার জন্য তুমি দরদ দেখাচ্ছ? আমি কিছু না বলে কাঁদতে লাগলাম আর উনি নিচের দিকে তাকিয়ে আছেন। আম্মু ওনার জন্য চা আর অল্প নাস্তা এনে ওনার সামনে রেখে বললেন, বাবা, এগুলো তোমার জন্য। এই প্রথম মেয়ের জামাই বাসায় এসেছো, খালি মুখে কিভাবে যেতে দেই? বলেই মুচকি হাসলেন। উনি কিছু না বলে এক নজর আম্মুর দিকে তাকালেন। আমি ওনাদের কথার মাঝে শক্ত করে আম্মুর হাত ধরে বললাম, আম্মু তুমি কোথাও যাবে না। এতগুলো বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি, তোমাকে এবার কোথাও যেতে দিব না। আমার কথা শুনে রুদ্র কিছু না খেয়ে উঠে দাঁড়ালেন। তারপর রাগ দিয়ে বললেন, আমার এত সময় নেই মিসেস শাইলা খাতুন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, নূর, বাহিরে গিয়ে আমার গাড়িতে উঠে বসো, আমরা আজকেই বাসায় ফিরছি। তারপর উনি বাহিরে গিয়ে একটা লেডি কনস্টেবল ডেকে এনে আমার আম্মুকে নিয়ে যেতে বললেন। আম্মু হাসি মুখে যেতে রাজি হলেও আমি এক প্রকার কান্না করতে লাগলাম। রুদ্রের পায়েও পড়ে বললাম যাতে আম্মুকে ছেড়ে দেন, কিন্তু ওনার পাষাণ মন নরম হলো না। আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমি ভীষণ খুশি এমন সৎ ছেলে তোর স্বামী। তারপর আমার কপালে চুমু দিয়ে বললেন, আমার জন্য চিন্তা করিস না, আমি যা করেছি তার শাস্তিই পাচ্ছি। আর শোন, অনেক ভালো থাকবে, নিজের খেয়াল রাখবি, মন দিয়ে সংসার করবি। আর যখন বেশি আমাকে মনে পড়বে তখন না হয় আমার সাথে দেখা করতে যাবি। কথা শেষ হতেই সে লেডি কনস্টেবল ওনাকে নিয়ে চলে গেলেন। আর এইদিকে আমি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লাম। আমার ভাগ্য কেন এমন তা জানা নেই আমার। আজকেই আম্মুর সাথে দেখা হলো আর আজকেই সব শেষ। আমি মনমরা হয়ে বসে আছি রুদ্রের রুমের জানালার পাশে। আজ 2 দিন ধরে এই রুমে বন্দি করে রেখেছি নিজেকে। বাহিরে বের হওয়ার আগ্রহ আমার বিন্দু মাত্র নেই। আমি এমন বিহেভ কেন করছি তা বাড়ির সবাই একে একে জিজ্ঞেস করলেও আমি জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি। মারিয়া এখন সব জানে, তাই অভিমানকে দূর করে আমাকে সান্ত্বনা দিতে ব্যস্ত সে। রুদ্র আমার সাথে এখনো একটা কথাও বলেনি। উনি এমন বিহেভ করছেন যেন এই রুমে আমার অস্তিত্ব নেই। আমিও সেদিকে বিশেষ পাত্তা দিলাম না, কিন্তু সকাল থেকেই আমার শরীরটা একটু অসুস্থ অনুভব হচ্ছিল। বারবার গা গলিয়ে আসছিল, তাই না চাইতেই রুম থেকে বের হতে হলো। রুম থেকে বের হতেই শাশুড়ি মায়ের মুখোমুখি হয়ে গেলাম। উনি আমাকে দেখে বললেন, নূরমা, কি হয়েছে? অসুস্থ নাকি তুমি? চোখ মুখ কেমন জানি শুকিয়ে গেছে। আমি ওনার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বললাম, না আমি ভালোই আছি, শুধু একটু মাথা ঘুরছিল আর গা গুলিয়ে উঠছিল। এতদিন ঠিকমতো খাওয়া দাওয়া করনি, তাই হয়তো এমন লাগছে। আসো, খেয়ে নিবে। আমার খিদা লাগছিল, তাই আর না করিনি। খাওয়ার এক পর্যায়ে আমার গা গলিয়ে উঠলে আমি তাড়াতাড়ি বেসিনে চলে গেলাম আর গড়গড় করে বমি করতে লাগলাম। আমার অবস্থা খারাপ দেখে শাশুড়ি মা আমার কাছে এসে পিঠে আর মাথায় হাত বোলাতে লাগলেন। আমার বমি বন্ধ হলে আমি স্বাভাবিক হয়ে চোখে মুখে পানির ছিটা দিলাম। উনি আমাকে সাবধানে ধরে সোফায় বসালেন। আমি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এই জন্যই বলি ঠিকমতো খাওয়া দাওয়া করো, আমার কথা তো তোমরা শুনো না। তারপর উনি আমার জন্য 1 গ্লাস লেবুর শরবত করে আনলেন। সেগুলা খেয়েই আমার একটু ভালো লেগেছিল। রাত 12টার দিকে রুদ্র বাসায় ফিরেছেন। তখন আমি শুয়েছিলাম অবশ্য, কিন্তু ঘুমোইনি। অসুস্থ থাকায় ঘুমও আসছিল না। উনি রুমে এসে ফ্রেশ হতে চলে গেলেন। ফ্রেশ হয়ে যখন আমার পাশে উল্টো দিকে শুয়ে পড়লেন, তখন আমি ওনার দিকে ফিরে শান্ত গলায় বললাম, আমি আম্মুর সাথে দেখা করতে চাই। উনি আমার দিকে না ফিরে সেই অবস্থায় রাগী গলায় বললেন, মাঝরাতে মাথা খেতে আসিও না নূর। এবার আমি তেজি গলায় বললাম, আমি কালকেই আম্মুর সাথে দেখা করতে চাই, মানে চাই। আপনি কোথায় রেখেছেন আম্মুকে? উনি এবার আমার দিকে দ্রুত ফিরে তাকালেন, তারপর হালকা চিল্লিয়ে বললেন, অমন কুৎসিত মহিলার সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক সেটা আমি চাই না। ওনার কথায় রেগে ওনার গলার ধরে বললাম, উনি যেমনই হোক উনি আমার মা,
রুদ্র রেগে আমার হাত ঝাড়া দিয়ে বললেন, ওনার সাথে তোমার দেখা করার কোনো দরকার নেই। যেভাবে আছো সেভাবে থাকো, না হলে আমার জীবনেও জায়গা হবে না, তোমার বলে রাখলাম। ওনার কথায় রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো। তাই চিল্লিয়ে বলে উঠলাম, চাই না থাকতে আপনার জীবনে। সব সময় আপনার অপমান, রাগ ছাড়া তো আর কিচ্ছু পাইনি। কেন থাকবো? আমার কথার কোনোদিন কি মূল্য দিয়েছেন আপনি? বলতে বলতে কেঁদে উঠলাম। আমার কান্নার মাঝে হঠাৎ গা গুলিয়ে উঠল। তাই দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। বমি করতে করতে যখন আমি অতিষ্ঠ, তখন রুদ্র এসে আমাকে সামলানোর চেষ্টা করলেন। আমি ক্লান্ত হয়ে ওনার বুকে মাথা এলিয়ে দিলাম। উনি আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। উনি আমাকে রাগী গলায় বললেন, নূর, তুমি খাওয়া দাওয়ায় বড্ড অনিয়ম করতেছো আর বেশি টেনশনও নিচ্ছ। যদি বেশি অসুস্থ হয়ে যাও তখন কিন্তু আমার রুমেও তোমার জায়গা হবে না। বলেই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি ওনার দিকে দুর্বল গলায় বললাম, আমি একবার আম্মুকে দেখতে চাই মির্জা সাহেব, কথা দিচ্ছি আবার আপনার সাথে চলে আসব। উনি আমার কপালে নিচের ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, ঠিক আছে, কাল নিয়ে যাব, তবে বেশিক্ষণ কিন্তু কথা বলতে পারবে না। আমি আর কিছু না বলে ওনাকে জড়িয়ে ধরে রইলাম। উনি হঠাৎ বলে উঠলেন, নূর, ভালোবাসি। 15 দিন পর, এই 15 দিনের মধ্যে প্রায় 5 দিন ছিলাম রুদ্রের বাসায়, আর বাকি 10 দিন আছি আমার বর্তমান বাবা লেয়ান জামানের বাসায় আছি। উনি আমাকে এখানে এনেছেন রুদ্রের বাসায় গিয়ে। আমার প্রতি থাকা ওনার সব অভিমান অনেক আগেই ভেঙে গেছে। কিন্তু আম্মু যেমন ছিলেন তেমনই আছেন, তবে এখন আর সেদিকে আমি বিশেষ পাত্তা দিই না। আগে সত্য জানতাম না তাই খারাপ লাগতো, এখন আর লাগে না। আমার নিজ মায়ের সাথে 2 বার দেখা করার সুযোগ হয়েছিল, আর দেখা করতে দেননি রুদ্র। আম্মুর কি শাস্তি দেওয়া হবে তা জানা নেই আমার, কিন্তু এত লড়াই, এত ঝড়ের পরও যে আমি নিজের আসল আম্মুকে দেখতে পেয়েছি, ছুতে পেরেছি, এটাই অনেক। কিন্তু এখানে আসার পর থেকে রুদ্র একবারও আমায় কলও করেননি, খবরও নেননি, কারণ আমি আব্বুর সাথে চলে এসেছিলাম তাই। উনি চাননি আমি আব্বুর সাথে আসি, তাই তো এখনও রাগ করে একটা কলও দেননি। আমি দিয়েছিলাম অনেকবার, কিন্তু উনি রিসিভ করেননি। ওনার এমন ইগো দেখে আমিও রেগে আর ওনাকে কল করিনি। শাশুড়ি মায়ের থেকে জানতে পেরেছিলাম রুদ্র সেখানে নেই। তখন আমি বুঝে গিয়েছিলাম উনি হয়তো সেই ফ্ল্যাটেই আছেন। উনি যে একজন পুলিশ সেটা এখনও কেউ জানেন না, উনি জানতে দেননি। কিন্তু আব্বুর সাথে বাসায় আসার কয়েকদিন পর আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। বমি করা, মাথা ঘোরানো, প্লাস খেতে না পারা। সেসব দেখে আম্মু বলেছিলেন আমি প্রেগনেন্ট। আম্মুর কথা শুনে আমি কিছুক্ষণ হা করে ওনার দিকে তাকিয়েছিলাম। তবে একদিন আম্মুই আমাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন টেস্ট করানোর জন্য। তারপর যখন রিপোর্ট হাতে আসলো তখন শিওর হলাম সত্যিই আমি প্রেগনেন্ট। তখন আমার অনুভূতি কী হওয়া দরকার তা জানা ছিল না। আম্মু আর আব্বু অনেক খুশি হয়েছিলেন। আম্মু অনেক বছর পর আমার কপালে চুমু দিয়ে বলেছিলেন, নতুন মেহমান আসছে, এখন থেকে সাবধানে চলাফেরা করবি, লাফালাফি একদম বন্ধ। তখন আম্মুকে জড়িয়ে ধরে কি কান্না টাইনা করেছিলাম। আমার সেই খবরটা শ্বশুরবাড়ির কাউকে জানানো হয়নি। আমি আগে রুদ্রকেই জানাতে চেয়েছিলাম, কিন্তু ওনার ফোন বন্ধ। তখন রাগে আমার সারা শরীর কাঁপছিল। উনি যদি খবরটা অন্য কারোর থেকে শোনেন তখন নিশ্চিত আমাকে ঠুকে দিবেন। মারিয়ার সাথে কিছুক্ষণ কথা বলার পর জেনে নিলাম রুদ্র বাসায় আছে কিনা, কিন্তু না, উনি এখনো শ্বশুর বাবার বাসায় আসেননি। তাই মনে মনে ভাবলাম ওনাকে একটা সারপ্রাইজ দেব। যেই ভাবা সেই কাজ। আম্মু আর আব্বুর থেকে পারমিশন নিয়ে বেরিয়ে পড়লাম রুদ্রের সেই ফ্ল্যাটের উদ্দেশ্যে। অবশ্য ওনাদের বলেছিলাম আমি শ্বশুর বাবার বাসায় যাচ্ছি, না হলে তারা এত দূর আমাকে এই অবস্থায় একা ছাড়তেন না। আর ওই ফ্ল্যাটের একটা চাবি অলরেডি আমার কাছেই আছে। আমি সেসব ভেবেই রওনা দিলাম। রুদ্র এখন নানান কেসে বিজি। একটার পর একটা কেস সমাধান করতেই সে হিমশিম খাচ্ছে। শায়লা খাতুনকে ধরতে পারলেও রাসেলকে এখনও ধরতে পারেনি তারা। শায়লা খাতুনের ধরা পড়ে যাওয়ার খবর পেয়ে সে কোথায় পালিয়েছে তা কেউ জানে না, কিন্তু তারা তবুও চেষ্টা করছে তাকে খোঁজার। রুদ্র তার ফোন দেখে নিল। নূর অনেকবার কল করেছে, সে ব্যস্ত, প্লাস অভিমানের কারণেই কল রিসিভ করেনি। নূরকে সে বারবার মানা করেছিল তার বাবার সাথে না যাওয়ার জন্য, কিন্তু সে তার কথা অমান্য করেই চলে গিয়েছিল, যার কারণে রুদ্র তাকে না কল দিয়েছিল
না কল রিসিভ করেছিল। রুদ্র দিনরাত পরিশ্রম করে আজ বেশ ক্লান্ত, তাই ভাবলো সে বাসায় গিয়ে রেস্ট নিবে। সেই ভাবা সেই কাজ। নূর রুদ্রের ফ্ল্যাটে এসে যা যা ছিল তা দিয়েই লাঞ্চ তৈরি করে নিল। তারপর ফ্রেশ হয়ে সেখানে থাকা তার একটা শাড়ি পরে অল্প সেজে নিল, কারণ আজ সে রুদ্রকে সারপ্রাইজ দিবে। তাই অপেক্ষা করে আছে রুদ্র কখন আসবে। আমি সোফায় বসে বসে টিভি দেখছিলাম। তখনই দরজা দিয়ে কাউকে ঢুকতে দেখে আমি তাড়াতাড়ি টিভি বন্ধ করে লুকিয়ে পড়লাম পর্দার আড়ালে। আমি পর্দার আড়াল থেকে দেখতে পেলাম রুদ্র এসেছেন। তা দেখে আমি মুচকি হেসে নিজেকে আরও আড়াল করে নিলাম। উনি রুমে ঢুকতেই আমিও ওনার পিছন পিছন গেলাম উনি না দেখার মতো। উনি ওয়াশরুমে ঢুকতেই আমি সেই রুমে বিছানায় বসে পড়লাম উনি আসার অপেক্ষায়। দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালাম। উনি বের হচ্ছেন। উনি শুধু একটা শর্ট প্যান্ট পরে আছেন আর টাওয়েল দিয়ে চুল ছাড়তে ছাড়তে বের হচ্ছেন। আমি সেদিকে পাত্তা না দিয়ে দৌড়ে গিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নূরের এমন আচমকা জড়িয়ে ধরায় রুদ্র চমকে উঠল। তবে জড়িয়ে ধরা ব্যক্তিটি যখন নূর বুঝতে পারল তখন সে আরও অবাক হয়। তবে আগের কথাগুলো মনে পড়তেই সে নূরকে জড়িয়ে না ধরেই বলল, এখানে আসার মানে কি? ওনার এমন কথায় আমি ওনাকে ছেড়ে ওনার দিকে তাকিয়ে অভিমানী গলায় বললাম, আপনাকে সারপ্রাইজ দিতেই এসেছিলাম। উনি টাওয়েল বিছানায় রেখে নিজেও বিছানায় শুয়ে বললেন, আমি প্রচুর ক্লান্ত, তুমি আসতে পারো। ওনার কথায় রেগে বললাম, তো আমিও তো ক্লান্ত, তবুও আপনার জন্য লাঞ্চ রেডি করেছি, আসুন আগে খেয়ে নেবেন। আর দেখুন আপনার পছন্দের শাড়িটাও পরেছি। উনি আমার কথাই আমাকে স্ক্যান করে শান্ত গলায় বললেন, না আমি তোমাকে এখানে আসতে বলেছি, না লাঞ্চ রেডি করতে বলেছি, আর না আমার পছন্দের শাড়ি পরতে বলেছি। সো আমি ঘুমাবো, তুমি অন্য রুমে যাও। আর এখন আমার খাওয়ার মুড বা খিদা কোনোটাই নেই। ওনার এমন কথাই আমার কষ্টে অপমানে চোখে পানি চলে আসলো। উনি সব সময় এমন করেন। ওনার থেকে আমি কখনোই সম্মানটা পাইনি অপমান ছাড়া। এমনভাবে কথা বলেন মাঝে মাঝে আমার থাকা না থাকাতে যেন ওনার কিছু যায় আসে না। তবুও আমি নিজেকে সামলিয়ে বললাম, আমি আপনাকে কিছু বলতে এসেছিলাম। উনি বিরক্তি নিয়ে বললেন, তোমার আজাইরা কথা শোনার ইচ্ছা কিংবা সময় কোনোটাই নেই আমার। আমি এবার তেজি গলায় বললাম, আমি কথাটা বলেই চলে যাব, তখন না হয় আপনি শান্তি মতো ঘুমাবেন। উনি এবার শোয়া থেকে উঠে বসে চিল্লিয়ে রেগে একটা ধমক দিলেন আর বললেন, সব সময় তোমার ফালতু কথা শোনার টাইম আমার নেই। আগেও বলছি, এখনও বলছি, আমি ক্লান্ত, ঘুমানো প্রয়োজন। কিন্তু তুমি সেই থেকেই বকবক করেই যাচ্ছ। এখন তুমি রুম থেকে বের হবে নাকি আমি বাসা থেকে বের হয়ে যাব? ওনার এমন ধমকে আমি হালকা কেঁপে উঠলাম। যে মন ভালো নিয়ে এখানে এসেছিলাম সে মন এখন ভেঙে চুরমার হয়ে গেছে। তাই মনে মনে ঠিক করলাম আর যাই হোক ওনার বাবা হওয়ার খবরটা ওনাকে আর আমি আর বলবো না। সেটা জানার যোগ্যও উনি নন। অনেক হয়েছে, ওনার এমন ব্যবহার আর মেনে নিতে পারছি না আমি, আর না মেনে নিব। ওনাকে ওনার জীবন মোবারক। তাই আমিও রেগে রুম থেকে বের হতে হতে বললাম, জীবন নেও আর আপনি আমার সামনে আসবেন না। আপনাদের আমার সম্পর্ক এখানেই শেষ। বলেই আমি কাঁদতে কাঁদতে সেই বাসা থেকে বের হয়ে চলে আসলাম। নূরের কথাই রুদ্র হতভম্ব হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল সে? আসলেই ক্লান্ত, তাই তো নূরের সাথে এমন বিহেভ করে ফেলেছে। রুদ্র দ্রুত টি শার্ট হাতে নিয়ে নূরের পিছন পিছন দৌড় লাগালো। আমি মাত্রই একটা অটোতে উঠতে যাব তার আগেই রুদ্র আমার হাত ধরে আটকালেন আর অটোওয়ালাকে বিদায় করে দিলেন। ওনার এমন কাছে আমি ওনার দিকে অগ্নি চোখে তাকিয়ে বললাম, আপনি আমার হাত ধরেছেন কেন? আপনার এখন ঘুমানো প্রয়োজন, আমাকে ছাড়ুন। উনি কিছু না বলে আমাকে কোলে তুলে নিলেন। ওনার এমন কাজে আমি হতবাক হয়ে গেলাম। ওনাকে আমি ঠিক বুঝতে পারি না। এই আমার সাথে বাজে বিহেভ করবেন, আবার এই দরদ দেখাবেন। মানে উনি কি চান হয়তো উনি নিজেও জানেন না। আমার ভাবনার মাঝেই উনি আমাকে ওনার রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে বললেন, বউ রাগ করে বাসা ছাড়বে আর আমি রুদ্র মির্জা ঘুমাবো, তা কি করে হয়? আমি দাঁতে দাঁত চেপে বললাম, বউ মাই ফুট। উনি আমার কথায় মুচকি হেসে আমার ঠোঁটে নিচের ঠোঁটের গভীর ছোঁয়া দিয়ে আদরে গলায় বললেন, আমি সত্যি অনেক ক্লান্ত নূর, না হলে এমন মিসবিহেভ করতাম না। আচ্ছা এই দেখো কানে ধরেছি, আর সরি। ওনার এমন আদরে কথাই আমি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে বললাম, আমি আপনার ব্যবহারে বারবার কষ্ট পাই। আজ যাই হোক আপনার সাথে আমি আর থাকছি না।
আমার কথা শুনে উনি উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর আমার পাশে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমি খারাপ ব্যবহার করব, আবার আমিই ভালোবাসবো, সে অধিকার আমার আছে মিসেস নূরজামান। আর রুদ্র সীমানা থেকে বের হওয়া পসিবল না। আমি আর কিছু বললাম না। তবে উনি হুট করেই আমার গলায় ওনার ঠোঁটের ছোঁয়া দিতে লাগলেন। যখন ওনার ছোঁয়াগুলো গভীর হতে শুরু করলো, তখন ওনাকে থামিয়ে দিয়ে আমি বললাম, আপনাকে আমার কিছু বলার আছে। বলেই মুখ কালো করে ফেললাম। উনি আমার নাকে নিচে নাক ঘষে বললেন, রোমান্টিকের 12টা তো বাজিয়ে দিলে, এখন বলো মহারানী কি বলবে। আমি ওনার চোখের দিকে তাকালাম। কথাটা কিভাবে বলবো তাই ভাবছিলাম। তবে নিজেকে সামলিয়ে ওনার হাত নিচের পেটে রেখে বললাম, আপনি বাবা হচ্ছেন। আমার কথাটা হয়তো উনি প্রথমে বোঝেননি, কিন্তু যখন বুঝতে পারলেন তখন ওনার চোখ বড় বড় হয়ে গেল। ওনার এমন রিয়াকশন দেখে আমি লজ্জায় ওনার থেকে চোখ সরিয়ে অন্য দিকে তাকালাম। আমাদের মাঝে কিছুক্ষণ নীরবতা চলল। তবে উনি আমার পেটে হাত রেখে বললেন, নূর। আমি ওনার দিকে তাকালাম আর তাকাতেই থমকে গেলাম, কারণ প্রথমবার ওনার ছলো ছলো চোখ দেখলাম। উনি আমাকে সেই অবস্থায় শক্ত করে জড়িয়ে ধরে বললেন, একটা বাজে পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর আমাদের হাজারবার বিচ্ছেদ হয়েছিল, কিন্তু অবশেষে তোমাকে পাওয়া, তোমাকে পেয়েও যেন পুরোপুরিভাবে পাইনি আমি। বারবার হারিয়ে ফেলার ভয় আমাকে ঝেঁকে ধরতো বারবার। আমি তোমাকে নিজের করে রাখার জন্য ডেসপারেট হয়ে উঠতাম। আমার ভালোবাসা ছিল কঠিন। আমি বাকিদের মতো ভালোবাসতে জানি না, ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাতেও জানি না। তবু আমি তোমাকে ভালোবাসি নূর, সবার মতো করে নয়, বরং নিজের মতো করে। আজকে যে আমি কত খুশি তা তুমি ভাবতেও পারবে না। ওনার কথাই আমি ফুঁপিয়ে উঠলাম। তারপর ওনাকেও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার সাথে যেমনই বিহেভ করেন না কেন, তবুও আমার আপনাকেই চাই মির্জা সাহেব। সারা জীবন না হয় আপনার কঠিন ভালোবাসা নিয়েই থাকবো। আমিও আপনাকে ভালোবাসি রুদ্র। আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।